এই ক্যামেরাটা ফ্রন্ট করে নেন। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি ক্যারিয়ার ম্যাপের পক্ষ থেকে নতুন বছর ও ঢাকার বৈশাখ ও সন্ধ্যার বৃষ্টি ভেজা শুভেচ্ছা। অনেকে যুক্ত আছেন, যারা যুক্ত আছেন সকলকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনাদের একটা দায়িত্ব, সেটা আমি বরাবরই বলে থাকি, সেটা হচ্ছে আপনি যে যেখান থেকে যুক্ত হয়েছেন কমেন্টে জানাবেন। পাশাপাশি আপনি আজকের লাইভ ক্লাসটি আপনার টাইম লাইনে শেয়ার দিবেন, ফ্রেন্ডদের অবশ্যই মেনশন করবেন। আমাদের সাথে যুক্ত আছেন শ্রাবন্তী মোনালিসা, অনেককেই মেনশন করেছেন, অসাধারণ। আপনাদের এই অ্যাক্টিভিটিস গুলো আসলে অনেক ভালো লাগে। অনেকে, হ্যাঁ, শ্রাবন্তী মোনালিসা ফাইন, অনেককেই আপনি মেনশন করেছেন। ফাহমিদা সিদ্দিক পুতুল, ওয়ালাইকুম সালাম। হাসি মধু, হ্যাঁ, কেমন আছেন আপনি হাসি মধু? ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই পাশাপাশি আমার সাথে যুক্ত আছেন আমাদের পেইড ব্যাচের 16 ব্যাচের স্টুডেন্টরা। আপনাদের সাথে আমি মাঝে মাঝে কথা বলবো, অবশ্যই আপনারা রেসপন্স করবেন, কমেন্টে রেসপন্স করবেন। কমেন্টে অনেকে যুক্ত হয়েছেন, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন, বগুড়া থেকে আছেন, ঢাকা থেকে আছেন। যারা আমার সাথে এই মুহূর্তে জুমে যুক্ত হয়েছেন, যারা জুমে যুক্ত হয়েছেন তারা আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন কিনা আপনারা কমেন্টে জানাবেন। যারা জুমে আমার সাথে যুক্ত আছেন আপনারা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন কিনা কমেন্টে জানাবেন। ওকে, আমি যারা আমার সাথে জুমে আছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। হ্যাঁ, ঠিক আছে, ওকে ফাইন, মন জানিয়েছেন শুনতে পাচ্ছেন। ওকে, ঠিক আছে। আপনারা ঠিক আছে, যারা জুমে আছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আজকে আমাদের এই আয়োজনটা মূলত আপনাদেরকে কেন্দ্র করে, পাশাপাশি আমরা নতুন বছর উপলক্ষে আজকের এই কোশ্চেন্স অ্যানালাইসিস ক্লাসটা সারা বাংলাদেশের সবার জন্য রেখেছি। এর মানে এই ক্রেডিটটা কিন্তু আপনাদের, আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বলেই কিন্তু আপনাদের সৌজন্যে আমরা সবাইকে দিতে পেরেছি। এজন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজকে আমরা একটু পরেই আলোচনা শুরু করে দেব, একটু কথা বলবো শুরুতেই। কথাটা হচ্ছে, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টপিক হচ্ছে জিকে কোশ্চেন অ্যানালাইসিস। দ্যাট মিনস আপনি বুঝতেই পারছেন খুব সহজে যে জিকে প্রশ্ন আলোচনা করা হবে, মানে বিগত সালের প্রশ্ন হোক আর প্রশ্নের প্যাটার্নটা কেমন হোক, সেই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করা হবে। দেখুন, আপনারা প্রচুর টপিক পড়েন, আপনারা অনেক টপিক পড়েন, অনেক কিছু পড়ে যান। বিশেষ করে যারা ব্যাংকের পরীক্ষা দিবেন তাদের জন্য আশার বাণী হচ্ছে, আপনি জিকেতে অনেক কিছু পড়বেন না কিংবা পড়তে হবে না, এটা আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি। আজকের এই লাইভ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনি অনেক প্ল্যাটফর্ম থেকে বলুন, অনেক মেন্টরস থেকে বলুন, আপনি অনেক শুভাকাঙ্ক্ষী থেকে বলুন, আপনি জিকের অনেক কিছু শিখেছেন, অনেক কিছু শুনেছেন, তারপরও আপনার জিকে সিলেবাসটা শেষ হচ্ছে না। আপনি ব্যাংকের প্রিপারেশন নিচ্ছেন, আপনার জিকে সিলেবাস শেষ হচ্ছে না। এর একটাই কারণ, আপনি জায়গা মতো পৌঁছাতে পারেননি। আপনার কোন টপিকটা পড়তে হবে অথবা একটা টপিকে কতটুকু পড়লে হয়ে যায়, সেই ব্যাপারটা আজকে আলোচনা করব। আমি যদি বলি জিকের যে ব্যাপারটা, আপনি যদি একটু নিয়মিত পড়েন তাহলে 3 মাসের মধ্যে A to Z, মানে জিকের কিছু বাদ থাকবে না আপনার। আপনি 3 মাস পড়লে, রেগুলার 2 ঘন্টা পড়লে জিকের কিছুই বাদ থাকে না। কিন্তু 6 মাস 1 বছর ধরে অনেকে ব্যাংকের প্রিপারেশন নিচ্ছেন, এখনো জিকে তে ভয় পাচ্ছেন, জিকে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না। দেখুন, জিকে ব্যাপারটা এমন, এটা আপনাকে অনেক ক্ষেত্রে হেল্প করবে। আজকে আমি জিকে ক্লাস কিংবা জিকে পড়াবো বলেই জিকে নিয়ে কথা বলছি। যখন ইংলিশ নিয়ে কথা বলবো, আপনাকে বুঝতে হবে, তখন আমি ইংলিশ পড়াচ্ছি। ওকে, আজকে যেহেতু জিকে ক্লাস, আমরা জিকে নিয়ে কথা বলবো। আচ্ছা, যে কথাটা বলেছি সেটা হচ্ছে, জিকের যে ব্যাপারটা, আপনি জিকেটা যদি ভালো করে পড়েন আপনার লাভটা কি? আপনি যখন প্রিপারেশন নিচ্ছেন আপনাকে মাথায় রাখতে হবে, আমি জিকের MCQ রিটেন এবং পাশাপাশি ভাইভাকে টার্গেট করে পড়বো। আপনি যখন ভাইভাকে টার্গেট করে পড়বেন, আপনার লাভ হচ্ছে আপনি A to Z পড়ছেন। দেখুন, ব্যাংকের ভাইভাতে যখন প্রশ্ন করা হয়, ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু জিকে রিলেটেড। এর মানে আপনি MCQ প্রিপারেশন নিতে গিয়ে যদি একটু মনোযোগী হন, একটু সিরিয়াস হন, চারদিকে চোখ কান খোলা রেখে পড়াশোনা করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য একসাথে MCQ, প্রিলি এবং রিটেন, সরি, এমসিকিউ, রিটেন, MCQ মানেই প্রিলি, রিটেন এবং ভাইবা, তিনটার প্রিপারেশন নেওয়া সম্ভব।
এবং আমি মনে করি যারা ব্যাংকের প্রিপারেশন নিচ্ছেন, জিকের ক্ষেত্রে আপনাদের তিনটাকে টার্গেট করে পড়া উচিত, তিনটা একসাথে পড়া উচিত এবং এটা সহজ ব্যাপার। ধরুন আপনি বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাটা পড়বেন, আপনি যখন বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা পড়বেন অথবা রিফরমেশন অফ ব্যাংকিং সেক্টর ইন বাংলাদেশ, বাংলাদেশের ব্যাংকিং খাতে যে সংস্কার কথা বলা হয়, এটা যখন পড়বেন, ধরুন একটা বাংলা বই থেকে পড়লেন, পত্রিকা থেকে পড়লেন, গুগল থেকে পড়লেন, যে কোনো সোর্স থেকে পড়লেন, পড়ার সময় আপনার বিভিন্ন তথ্য কিন্তু মাথায় চলে আসবে। আপনি কি পড়েছেন? রিফরমেশন সেক্টর, আপনি পড়েছেন বাংলাদেশের ব্যাংকিং সেক্টর, রিফরমেশন ইন ব্যাংকিং সেক্টর ইন বাংলাদেশ। আপনি যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর রিফরমেশনটা পড়েছেন, এক্ষেত্রে আপনি কিছু বাংলা তথ্য পড়বেন। এই যে তথ্যগুলো পড়লেন তাতে আপনার লাভটা কি হলো? আপনি যখন এই তথ্যগুলো মাথায় থাকবে, আপনি এমসিকিউতে দেখে কিন্তু খুব সহজে আনসার করতে পারবেন। বাট রিটেনের জন্য আপনাকে কি করতে হবে? এই বাংলা তথ্যগুলো ইংলিশে লিখতে হবে। এজন্য আপনার কাজ কি? এই বাংলা তথ্যগুলো ইংলিশে লেখার প্র্যাকটিস করা। সেটা আমি কিংবা আমরা আমাদের ক্লাসে কিন্তু লেকচারটা ইংলিশেই দেই এবং দিব ইনশাল্লাহ, যাতে আপনি এমসিকিউ প্রশ্ন ইংলিশে আসলে ধরতে পারেন, রিটেনের প্রশ্ন ইংলিশে আসলে রিটেন আনসার করতে পারেন। পাশাপাশি যদি আপনার ইংলিশ রিটেন পার্টেও কোনো সাপোর্ট দরকার হয়, আপনি কিন্তু জিকের এই অংশ থেকে একটা বিশাল সাপোর্ট পাবেন। দেখুন, ইংলিশের রিটেনের ক্ষেত্রে যে টপিকগুলো আমরা পড়ি, ইংলিশ ফোকাস রাইটিং বলুন, অন্যান্য ক্ষেত্রে বলুন, যে টপিকগুলো আমরা ইংলিশে পড়ি কিংবা পড়ানো হয়, ইংলিশ আপনাকে ফোকাস রাইটিং যে লিখতে হবে, এই তথ্যগুলো তো আপনি বাংলায় পড়বেন। আপনি বাংলা যে কোনো একটা পত্রিকা থেকে পড়বেন, পড়ার পর আপনি ইংলিশ কোনো একটা সোর্স থেকে পড়বেন। দেখুন, আমরা যেভাবেই জানি না কেন, আমরা কিন্তু সাধারণ জ্ঞানই পড়ছি। আপনি যে ফোকাস রাইটিং পড়বেন, বাংলাদেশের ব্যাংকিং খাতের সংস্কার, এই যে ব্যাপারটা, এটা তো সাধারণ জ্ঞান রিলেটেড। এর মানে আপনি সাধারণ জ্ঞানকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই, আপনি সাধারণ জ্ঞানকে কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবেন না। যাদের সাধারণ জ্ঞানের আইডিয়াটা ক্লিয়ার থাকবে, তারা কিন্তু সব সময় এমসিকিউ, রিটেন, ভাইভা প্রত্যেকটা ক্ষেত্রে ভালো থাকবেন। কারণ হচ্ছে আপনার যখন সাধারণ জ্ঞানের ব্যাপারগুলো ক্লিয়ার থাকবে, আপনি ভাইভা গিয়ে কনফিডেন্সের সাথে কিন্তু আনসার করতে পারবেন। আপনাকে যে প্রশ্নগুলো করা হবে, সেই প্রশ্নগুলো হচ্ছে আপনি ব্যাংকের প্রিপারেশন নিতে গিয়ে যে টার্মগুলো পড়েছেন, যে টপিকগুলো পড়েছেন, সেই টার্ম কিংবা টপিকগুলো থেকেই কিন্তু আপনাকে ব্যাংকের ভাইভা প্রশ্ন করা হবে। তাহলে ওখানে আপনাকে একটা বিষয় 2 4 5 লাইন বলতে হবে, আর এমসিকিউতে গিয়ে আপনি জাস্ট আনসারটা জানছেন। ব্যাপারটা এমন যে আপনি টপিকটা যদি সুন্দর করে পড়তে পারেন, A to Z পড়তে পারেন, তাহলে আপনার জন্য তিনটা ধাপই কিন্তু সুন্দর হবে, সফল হবে। আশা করি সবাই ক্লিয়ার। আমাকে লাইভের কমেন্টটা একটু দেখার ব্যবস্থা করে দেন। আচ্ছা, দিতে হবে না, আমি এখান থেকে দেখি। আচ্ছা, যারা আমার সাথে জুমে আছেন সবাই স্পষ্টভাবে আমার কথা শুনেছেন এবং দেখেছেন, পাশাপাশি বুঝতে পেরেছেন কিনা কমেন্টে জানান, যারা জুমে আছেন আমার সাথে। ওকে, সামি ইসলাম, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? অনেকদিন পর আপনি আমাদের সাথে যুক্ত হলেন, স্বাগতম আপনাকে। রহমতুল্লাহ তালুকদার, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। মন উদাসী, ওয়ালাইকুম সালাম। ফিরোজ শাহ আমাদের সাথে যুক্ত হয়েছেন, স্বাগতম আপনাকে, ওয়ালাইকুম সালাম। কুয়াশার অন্তরালে অনেককে মেনশন করেছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টুম্পা কর্মকার, হ্যাঁ, আদাব, কেমন আছেন আপনি? জান্নাতুন নাইমা, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? আল্লাহ প্রেমী সুমাইয়া, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ওকে, ঠিক আছে, চলুন আমরা আলোচনা করি, আজকের আলোচনাটা শুরু করে দিই। যারা কমেন্ট করেছেন জুমে, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, তাহলে চলুন পড়াশোনা শুরু করে দিই। আপনার একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন, যারা এই মুহূর্তে আমার সাথে জুমে আছেন, পাশাপাশি আমার সাথে লাইভে আছেন, সবার প্রতি রিকোয়েস্ট থাকবে প্রশ্নটা একবার পড়ে ফেলুন, পড়ে আপনারা চেষ্টা করুন আনসারটা দিতে পারেন কিনা। দেখুন, প্রশ্নটা ইংলিশে আছে, ইংলিশে আছে এর মানে আপনার ভয় পাওয়ার কিছু নেই। আপনি বাংলা তথ্য জানলেই তো হলো, আপনি এখান থেকে বাংলা তথ্যটা জানলেই কিন্তু এনাফ। আপনি কোন ভাষায় আছে সেটা আপনার দেখার বিষয় না। এখানে আমার সাথে অনেকে যুক্ত আছেন, ব্যাংকের পরীক্ষা দিবেন, বিসিএস পরীক্ষা দিবেন, এনটিএসসি এর পরীক্ষা দিবেন, প্রাইমারি পরীক্ষা দেবেন, বিভিন্ন সেক্টরের স্টুডেন্টরা আমার সাথে যুক্ত আছেন, যারা রেগুলার আমার সাথে থাকেন কিংবা আমাদের সাথে থাকেন। ইশরাতিবা, ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো প্রশ্নটা এখানে ইংলিশে থাকা সত্ত্বেও আমি তো কথা বলবো বাংলায়, যে কারণে যারা বাংলা প্রিপারেশন নিচ্ছেন তারা আপনাদের মতো করে আমার কথা শুনে বাংলায় লিখবেন, তারা লিখবেন বাংলায়। আর যদি ইংলিশে লিখে আপনি বুঝতে পারেন, বেশ ভালো। আর যারা ব্যাংকের প্রিপারেশন নিচ্ছেন, মানে আপনার একটা টার্গেট আছে ব্যাংকে চাকরি পাওয়ার, তারা অবশ্যই ব্যাংকের প্রিপারেশনটা যাতে ইংলিশে নিতে হয়, আপনারা কিন্তু ইংলিশে লিখবেন।
আমার লেকচারটা। আর যারা অন্যান্য সেক্টরে আছে বুঝে লিখবেন, যে আপনি, আপনার যদি মনে হয় বাংলা লিখলে আপনার জন্য ভালো হয় বাংলা লিখবেন, কিন্তু যে কোনো সেক্টর স্টুডেন্টরা সবাই থাকবেন, সবার আজকে জানা উচিত আপনি কিভাবে বিগত সালে প্রশ্ন করবেন, অথবা আপনি একটা এমসিকিউ থেকে কত তথ্য বের করতে পারেন সেটা দেখবো। ওকে, ধন্যবাদ। এখানে প্রশ্নটা কি ছিল? হুইচ অফ দ্য ফলোইং ইজ আ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। এখানে জানতে চাওয়া হয়েছে নিচের কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র। দেখুন, এখানে আমি এখানে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে পেনটা, থ্যাংক ইউ, একটু বোঝার চেষ্টা করবেন। সেটা হচ্ছে এখানে জানতে চাওয়া হয়েছে নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। দেখেন, টপিক হচ্ছে এটা, এটা টপিক, এটাকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। কেন বলা হয় সেটা আপনাকে জানতে হবে। একদম শুরুতে আপনি একটু চিন্তা করুন, স্ক্যান্ডিনেভিয়ান এই ব্যাপারটা আসলে কি। এই ব্যাপারটা হচ্ছে, এটা একটা ভৌগোলিক অঞ্চল। কোথায় অবস্থিত? এই স্ক্যান্ডিনেভিয়ান এটা একটা ভৌগোলিক অঞ্চল। দেখুন, আপনাদের আমি প্রায় পড়িয়েছি, লাইভে পড়িয়েছি, পেইড ব্যাচেও পড়িয়েছি। এই বিশ্বকে আপনি যদি ভৌগোলিকভাবে চিন্তা করেন, প্রত্যেকটা মহাদেশের মধ্যে কতগুলো ভৌগোলিক অঞ্চল রয়েছে। আমাদের এই বিশ্বে মহাদেশ রয়েছে কয়টি? 7টি। এর মধ্যে এই 7টি মহাদেশের মধ্যে আমরা কোন মহাদেশে পড়েছি? এশিয়া মহাদেশে পড়েছি। এক কথায় আপনি ভৌগোলিকভাবে যদি চিন্তা করেন তাহলে বলবেন আমরা ভৌগোলিকভাবে এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত। পাশাপাশি এশিয়া মহাদেশে কোথায় অবস্থিত? তাহলে আপনি বলবেন ভৌগোলিকভাবে আমরা এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়া অবস্থিত। এরপরে যদি আপনি বলেন তাহলে আমরা বলবো দক্ষিণ এশিয়ার বাংলাদেশে অবস্থিত। তাহলে আমি যে পরিচয়গুলো দিলাম সেটা হচ্ছে বাংলাদেশ বলেছি, দক্ষিণ এশিয়া বলেছি, পাশাপাশি এশিয়া মহাদেশ বলেছি। এই যে পরিচয়গুলো দিয়েছি, ধাপে ধাপে এক একটা ভৌগোলিক অঞ্চলের পরিচয় দিয়েছি। আমরা যে এশিয়া মহাদেশে বাস করি, কিংবা এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত যে একটা দেশ বাংলাদেশ, এই এশিয়া মহাদেশকে কিন্তু কতগুলো ভৌগোলিক অঞ্চলে ভাগ করা হয়েছে। আপনারা জানেন, ভৌগোলিকভাবে যদি চিন্তা করেন এশিয়া মহাদেশে কতগুলো ভাগ রয়েছে। যেমন দক্ষিণ এশিয়া রয়েছে, মানে সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া রয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়া রয়েছে, পাশাপাশি ওয়েস্ট এশিয়া রয়েছে, সেন্ট্রাল এশিয়া রয়েছে। এই যে অঞ্চলগুলোর আমি নাম বললাম, এই অঞ্চলগুলোকে বলা হয় এক একটা ভৌগোলিক অঞ্চল। ঠিক তেমনি আপনারা জানেন অন্যতম একটা বৃহত্তম মহাদেশ, সেটা হচ্ছে ইউরোপ মহাদেশ। এই ইউরোপ মহাদেশকেও কতগুলো ছোট ছোট ভৌগোলিক অঞ্চলে ভাগ করা হয়েছে। সে এক একটা অঞ্চলের আবার এক একটা নাম রয়েছে। ঠিক তেমনি স্ক্যান্ডিনেভিয়ান, এটা ইউরোপ মহাদেশের একটা ভৌগোলিক অঞ্চল। তাহলে আমরা প্রথমে কি জেনে নিলাম? এই স্ক্যান্ডিনেভিয়ান এই অঞ্চলটার অবস্থান কোথায়? এই অঞ্চলের অবস্থান হচ্ছে ইউরোপে। এই অঞ্চলের অবস্থান ইউরোপে, দ্যাট মিন্স এটি ইউরোপ মহাদেশের একটা ভৌগোলিক অঞ্চল। পাশাপাশি চলুন আর একটা বিষয় দেখব। এখন আপনার প্রশ্ন হতে পারে, এটি ইউরোপের কোথায় অবস্থিত? এটি ইউরোপের কোথায় অবস্থিত? আমরা কি দেখেছি? এটি ইউরোপ মহাদেশের অবস্থিত। পাশাপাশি ইউরোপের কোথায় অবস্থিত? আমাদের এশিয়া মহাদেশের যেমন সাউথ রয়েছে, ওয়েস্ট রয়েছে, সেন্ট্রাল রয়েছে, ঠিক তেমনি ইউরোপেও তো এই পার্ট গুলো রয়েছে। তাহলে আপনি কি বলবেন, ইউরোপের অবস্থানটা কোথায়? সরি, ইউরোপের কোথায় স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে অবস্থান? এর অবস্থান হচ্ছে নর্থ ইউরোপ। উত্তর ইউরোপে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের অবস্থান। যারা বাংলার প্রিপারেশন নিচ্ছেন, বিশেষ করে যারা ব্যাংকে পরীক্ষা দিবেন না, অন্যান্য সেক্টরে পরীক্ষা দিবেন, যে সকল সেক্টর প্রশ্ন বাংলায় হয়, এগুলো লিখে রাখেন ভাই। আপনার প্রশ্ন কখন কেমন হয় সেটা বলা যায় না। যারা প্রাইমারি এনটিএস এর পরীক্ষা দিবেন বা অন্যান্য নন ক্যাডার পরীক্ষা দিবেন, তারা অবশ্যই তথ্যগুলো লিখবেন। আপনি লিখবেন বাংলায়। কি লিখেছি? স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে অবস্থান কোথায়? ইউরোপ মহাদেশে। পাশাপাশি আপনাকে জানতে হবে ইউরোপের কোথায় অবস্থিত, পরীক্ষা এটাও আসতে পারে, উত্তর ইউরোপে। পরে আসুন আরো একটা তথ্য নিবেন, সেটা লিখবেন নিয়ারেস্ট টু দা নর্থ আটলান্টিক। আমরা 3টা তথ্য নিয়েছি। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে অবস্থান কোথায়? ইউরোপ মহাদেশে। পাশাপাশি কি জানলাম? এর অবস্থান হচ্ছে উত্তর ইউরোপে। পাশাপাশি আরো একটা তথ্য নিলাম, সেটা হচ্ছে এটি উত্তর আটলান্টিক মহাসাগরের তীরবর্তী একটি অঞ্চল। আপনারা জানেন বিশ্বে 5টি মহাসাগর রয়েছে: প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর কিংবা আর্কটিক মহাসাগর, পঞ্চম দক্ষিণ মহাসাগর। তো এই আটলান্টিক মহাসাগরের উত্তর পাশ
ইউরোপের উত্তর পাশে। এই দুইটারই আমরা দেখতে পাচ্ছি উত্তরে অবস্থিত। কে অবস্থিত? স্ক্যান্ডিনেভিয়ান এই অঞ্চলটা অবস্থিত। তো এই অঞ্চলটা অবস্থিত হওয়ার কারণে, যেহেতু উভয় উত্তরে, ইউরোপের উত্তর আটলান্টিকের উত্তর, যে কারণে এই অঞ্চলে আরেকটা নাম রয়েছে যাকে বলা হয় নর্ডিক। নর্ডিক স্টেট বা কান্ট্রি। নর্ডিক স্টেট বা কান্ট্রি মানে এটাকে নর্ডিক অঞ্চল বলা হয়। এই স্ক্যান্ডিনেভিয়ান শব্দে আরেকটা নাম হচ্ছে নর্ডিক কান্ট্রি অথবা স্টেট। তাহলে আমরা কি জানলাম? স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল সম্পর্কে কিছু বেসিক তথ্য জানলাম। দেখেন, আপনার প্রশ্ন হতে পারে এই স্ক্যান্ডিনেভিয়ান যে অঞ্চল, যেমন আমাদের দক্ষিণ এশিয়া 8টা দেশ রয়েছে, মানে এক একটা ভৌগোলিক অঞ্চলে একাধিক দেশ রয়েছে, তাহলে স্ক্যান্ডিনেভিয়ান কিংবা নর্ডিক স্টেট এই অঞ্চলে কারা রয়েছে? এই অঞ্চলে কতগুলো দেশ রয়েছে? দেখেন, এই অঞ্চলে 5টা দেশ রয়েছে। এই অঞ্চলে কয়টা দেশ রয়েছে? 5টা দেশ রয়েছে। যেমন নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফিনল্যান্ড, এরপরে আইসল্যান্ড। এই 5টা দেশ নিয়ে স্ক্যান্ডিনেভিয়ান স্টেট অর কান্ট্রি অথবা নর্ডিক কান্ট্রি। এখন আপনাদের প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছিল? নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি? দেখি তো আপনারা আনসার দিয়েছেন কে কে। হ্যাঁ, ঠিক আছে, অনেকে অনেক তথ্য লিখেছেন। উম্মে রাবিয়া ইসলাম, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ আপনাকে। সোনিয়া হক আমাদের সাথে যুক্ত আছেন, স্বাগতম আপনাকে। ফারিয়া নওরিন, অসাধারণ, আপনি যুক্ত হয়েছেন, অভিনন্দন আপনাকে। আরিফ খান অলরেডি 5টা দেশের নাম লিখেছেন, টিক শো, ফাইন। সামিয়া ইসলাম কি করেছেন? হ্যাঁ, একটা নতুন তথ্য, হ্যাঁ, তথ্য দিয়েছেন, এটি হচ্ছে আটলান্টিক মহাসাগরের তীরবর্তী দেশ, ফাইন, ওকে। হুম, দেখেন আপনারা অলরেডি সঠিক আনসার দিয়েছেন। এখানে আনসার হবে কি? ফিনল্যান্ড। কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে জানতে চাওয়া হয়েছিল স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি কোনটা। তো আমরা তো পেয়েছি এখানে 5টা দেশের মধ্যে একটা অপশনে আছে। তাহলে কি বলতে পারি আমরা? আমরা বলতে পারি এখানে আনসার ফিনল্যান্ড। এবার আসুন, বাকি যে 3টা দেশ রয়েছে এরা কোথা থেকে আসলো? স্তোনিয়া, জর্জিয়া, ক্রোয়েশিয়া, 3টা দেশই ইউরোপ মহাদেশ। 3টা দেশের পরিচয় হচ্ছে 3টাই কিন্তু ইউরোপ মহাদেশের দেশ। এর মানে এস্তোনিয়া, জর্জিয়া, ক্রোয়েশিয়া 3টাই ইউরোপিয়ান কান্ট্রি। এই 3টা দেশ আবার ইউরোপ মহাদেশের 3টা ভৌগোলিক অঞ্চলের অন্তর্ভুক্ত। 3টা ভৌগোলিক অঞ্চলের অন্তর্ভুক্ত, যেমন এস্তোনিয়ার সাথে লাটভিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া। আমি লিখেছি এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া। এই 3টা দেশের একটা পরিচয় রয়েছে। এই 3টা দেশ ইউরোপের অন্তর্ভুক্ত। পাশাপাশি এই 3টা দেশকে আপনারা দেখতে পাচ্ছেন, এই 3টা দেশ, এই 3টা দেশকে কি বলা হয়, কে বলতে পারবেন? এই 3টা দেশকে বলা হয় বাল্টিক স্টেট। বাল্টিক স্টেট, জাস্ট এতটুকু জানুন এখন। বাল্টিক স্টেট, বাল্টিক সাগরের তীরবর্তী 3টা দেশ, সেই 3টা দেশকে একত্রে বলা হয় বাল্টিক স্টেট। এখানে কে কে রয়েছে? স্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া। পরে আসুন জর্জিয়া। এই জর্জিয়া ইউরোপে একটা ভৌগোলিক অঞ্চলের অন্তর্ভুক্ত। এর সাথে কে আছে? এর সাথে রয়েছে, জর্জিয়ার সাথে রয়েছে রাশিয়া, এছাড়া রয়েছে আর্মেনিয়া, আর্মেনিয়া, এরপর রয়েছে আজারবাইজান। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টা দেশ, জর্জিয়া, রাশিয়া, আর্মেনিয়া, আজারবাইজান। এই 4টা দেশের একটা ভৌগোলিক পরিচয় রয়েছে। এই 4টা দেশের ভৌগোলিক পরিচয়টা হচ্ছে অপশন বি। এই 4টা দেশের ভৌগোলিক পরিচয় ককেশাস স্টেটস, সিএইউ, সিএএসইউএস, ককেশাস স্টেটস। এদেরকে বলা হয় ককেশীয় রাষ্ট্র। ককেশীয় রাষ্ট্র কেন বলা হয়? এরা ককেশাস পর্বতমালাকে ঘিরে রেখেছে। ককেশাস পর্বতমালার, আপনারা ককেশাস পর্বতের নাম শুনেছেন। এই ককেশাস পর্বতের তীরবর্তী যে দেশগুলো এদেরকে বলা হয় ককেশীয় স্টেট অথবা ককেশাস স্টেটস। দেখেন এদের আর একটা পরিচয় রয়েছে, সেটা হচ্ছে
এরা এশিয়া এবং ইউরোপের মধ্যবর্তী ভূমিতে অবস্থিত। পাশাপাশি আরেকটা বিষয় মাথায় রাখবেন, এরা কাস্পিয়ান সাগর ও কৃষ্ণ সাগরের মধ্যবর্তী ভূমিতে অবস্থিত। কয়টা তথ্য দিলাম আমি? দুইটা। একটা হচ্ছে এই দেশগুলোর অবস্থান এশিয়া এবং ইউরোপের মাঝে, পাশাপাশি কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের মধ্যবর্তী যে অঞ্চলটা, সে অঞ্চলকে বলা হয় ককেশাস স্টেটস অথবা ককেশীয় রাষ্ট্র। এখানে কয়টা দেশ রয়েছে? চারটা: জর্জিয়া, রাশিয়া, আর্মেনিয়া, আজারবাইজান। নাম্বার সি, ক্রোয়েশিয়া। দেখেন ক্রোয়েশিয়া যেখানে রয়েছে, এখানে ক্রোয়েশিয়ার সাথে আরো 10টা দেশ রয়েছে। তো আমি 10টা দেশ লিখছি না, জাস্ট এর পরিচয়টা লিখে দিচ্ছি। এই ক্রোয়েশিয়া যেখানে অবস্থিত, এই অঞ্চলকে বলা হয় বলকান স্টেট। বলকান স্টেটস এর মানে, আপনারা ইউরোপে একটা পর্বতের নাম শুনেছেন যার নাম হচ্ছে বলকান পর্বত। এই বলকান পর্বতকে ঘিরে রেখেছে 11টা দেশ। এই 11টা দেশকে একত্রে বলা হয় এরা হচ্ছে বলকান স্টেটস এর অন্তর্ভুক্ত। এর মানে ভৌগোলিকভাবে যদি আপনি চিন্তা করেন, আমরা প্রথম প্রশ্ন থেকে ইউরোপের 4টা ভৌগোলিক অঞ্চলের নাম শুনেছি। অপশন এ স্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, 3টা দেশকে একত্রে বলা হয় বাল্টিক স্টেট। নাম্বার বি বা অপশন বি, জর্জিয়া, রাশিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, এই 4টা দেশকে একত্রে বলা হয় ককেশাস স্টেটস। নাম্বার সি, ক্রোয়েশিয়া, এর সাথে রয়েছে আরো 10টা দেশ। এখন আমি লিখতে গেলে আলোচনা বেশি হয়ে যাবে, এজন্য লিখে দিলাম না বাকি 10টা। এই 11টা দেশকে বলা হয় বলকান স্টেটস। নাম্বার 4 বা অপশন ডি, এখানে 5টা দেশ রয়েছে, এদেরকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যারা জুমে আছেন, প্রথম প্রশ্নের আলোচনা ব্যাখ্যা সব ঠিকঠাক কিনা, বুঝতে পেরেছেন কিনা আমাকে কমেন্টে জানাবেন। যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই জানাবেন প্রথম প্রশ্নের ব্যাখ্যা সহ আলোচনাটা আসলে বুঝতে পেরেছেন কিনা। সবাই ক্লিয়ার কিনা বলেন তো? ঐশী দাস গুপ্ত, ধন্যবাদ। আমি কাউকে, অনেককে আমি নতুন দেখতে পাচ্ছি আমার ক্লাসে আজকে, ভালো লাগছে নতুন নতুন মুখগুলো দেখে। আচ্ছা, যারা জুমে আছেন আমাকে শুনতে পাচ্ছেন? আপনারা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝে থাকেন তাহলে কমেন্টে লিখবেন। হ্যাঁ, ঠিক আছে, অনেকে ক্লিয়ার লিখছেন, ফাইন। আর যারা আমার সাথে লাইভে আছেন তারাও বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানাবেন। আপনি আপনার ভাষায় লিখুন। ওকে, ফাইন। হ্যাঁ, মোহাম্মদ আবরার কবির সাহেব, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নাসরিন ফেরদৌস, ওকে ফাইন। ঐশী দাশগুপ্ত, ধন্যবাদ। সোনিয়া হক, ট্রিপল ক্লিয়ার, ওকে। আজকে পহেলা বৈশাখের কততম দিন? মানে আজকে তৃতীয় দিন, তাই না? বৈশাখ মাসের 3 তারিখ। তো কে কে মেলায় গিয়েছিলেন বলুন তো? গ্রাম প্লাস শহর, মেলায় কে কে গিয়েছিলেন আমাকে একটু বলেন। যারা জুমে আছেন তারাও বলবেন, যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন তারাও জানাবেন। বৈশাখী মেলায় কে কে গিয়েছিলেন? ভাইয়া এবং আপুরা সবার কাছে এই প্রশ্নটা। বৈশাখী মেলায় কে কে গিয়েছিলেন একটু জানান তো আমাকে। গিয়েছেন কেউ বৈশাখী মেলায়? জুমে যারা আছেন আপনারা যাননি? আর লাইভে যারা আছেন একটু জানান। আপনারা জানাতে জানাতে আমরা, যারা যাননি, ইশরাত জাহান, সাবিনা, হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কুয়াশার অন্তরালে, আমি জানি না আপনাকে আমি ভাইয়া বলবো নাকি আপু বলবো। কুয়াশার অন্তরালে, তো আপনার নামটা আমার অন্তরালে থেকে গেল, যেহেতু আমি আপনাকে আহ ভাইয়া এবং আপু কিছুই বলতে পারছি না। আপনি গিয়েছিলেন, অসাধারণ। ওকে, অনেকে গিয়েছেন। যারা যাননি মিস করেছেন, সারা জীবন যাবেন, ঘুরবেন, ঘোরার দরকার আছে। হুম, ঘুরবেন, ইচ্ছে মতো ঘুরবেন, পড়াশোনা করবেন, পাশাপাশি একটু ঘুরবেন, মাইন্ড ফ্রেশ রাখতে হবে। তো অন্তত বাড়ির পাশে যে পুকুরটা রয়েছে, আপনার পুকুরের পাশে গিয়ে একটা ছবি তুলে আসুন শাড়ি পরে। আদনান নাফি, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আদনান নাফি, আপনি অফিসে কথা বলবেন, আপনাদের ক্রাশ ব্যাচের ক্লাস তো হচ্ছে বা হবে। ওকে, আচ্ছা চলুন আমরা পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা পরের প্রশ্নটা হচ্ছে, হুইচ ইজ দ্য রাশিয়ান নিউজ এজেন্সি? আপনারা যে প্রথম প্রশ্নটা দেখেছেন, প্রথম প্রশ্নে কিন্তু একটা টপিক রয়েছে। আপনি আজকে আমার সাথে যে প্রশ্নগুলো পড়বেন, প্রশ্নগুলো পড়ে কিন্তু আপনি টপিক পাবেন। প্রথম প্রশ্নের নাম দিবেন, মানে প্রথম প্রশ্নের টপিকের নাম দিবেন জিওগ্রাফিক্যাল এরিয়া। প্রথম প্রশ্নের নাম ছিল জিওগ্রাফিক্যাল এরিয়া। এটা হচ্ছে প্রথম প্রশ্নের নাম।
জিওগ্রাফিক্যাল এরিয়া। দেখুন, আমি আপনাকে প্রথম যে একটা প্রশ্ন পড়িয়েছি, এখানে আনসার ছিল কি ফিনল্যান্ড, টপিক কি ছিল স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। বাকি যে তিনটা অপশন রয়েছে, আপনাকে কিন্তু এই তিনটা প্রশ্নের ব্যাখ্যা সহ পড়তে হবে পরীক্ষায়। কারণটা হচ্ছে কি, আপনি যখন ব্যাখ্যা সহ পড়বেন যে কোনো প্রশ্ন বিগত সালের, ওই প্রশ্নটা থেকে হুবহু কমন না পড়লে অপশন থেকে পড়বে। এজন্য বুঝতে হবে আপনি অবশ্যই বিগত সালের ব্যাখ্যা সহ পড়বেন যখন আপনি বিগত সালে প্রশ্ন পড়বেন। আসুন, এখানে জানতে চাওয়া হচ্ছে রাশিয়ান নিউজ এজেন্সি কোনটা। কি জানতে চাওয়া হয়েছে? রাশিয়ান নিউজ এজেন্সি। দ্যাট মিনস আপনি বুঝতেই পারছেন আজকে আমাদের দ্বিতীয় প্রশ্নের টপিকটা কি। দ্বিতীয় প্রশ্নের টপিক হচ্ছে নিউজ এজেন্সি। এটা বাংলায় বলুন আর ইংলিশে বলুন, আপনাকে বাংলাদেশ সহ বিশ্বের গুরুত্বপূর্ণ পত্রপত্রিকা পড়তে হবে। বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ পত্রপত্রিকা পড়তে হবে, পাশাপাশি বাংলাদেশের গুলো পড়তে হবে। সেটা বাংলায় যারা বাংলা পরীক্ষাগুলো দিবেন, মানে বাংলা ভাষা হয় তারা তো পড়বেনই, পাশাপাশি যারা ব্যাংকের প্রিপারেশন নিচ্ছেন, মানে ইংলিশে প্রশ্ন হয়, তারাও কিন্তু পড়বেন। নিউজ এজেন্সি পড়বেন। এখানে জানতে চাওয়া হয়েছে রাশিয়ার নিউজ এজেন্সি কোনটি। ডেইলি নিউজ, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, ইতারতাস, আন্তারা। বলুন তো আপনারা আনসার কোনটা হবে, আমি দেখি। যারা জুমে আছেন তারাও জানাবেন, যারা লাইভে আছেন তারাও জানাবেন। বাংলাদেশের বাসস। দেখুন, এখানে জানতে চাওয়া হচ্ছে রাশিয়ান নিউজ এজেন্সি। হ্যাঁ, রাশিয়ান নিউজ এজেন্সি। আমার সাথে যুক্ত আছেন না মিরপুর থেকে আমার একজন খুবই প্রিয় স্টুডেন্ট, সফল স্টুডেন্ট, শামীমা নাজনীন। চুপ করে দেখছেন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাহাত আহমেদ মিরপুর থেকে যুক্ত হয়েছেন, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, সামিয়া ইসলাম বাড়ির পাশ থেকে যারা গিয়েছে তাদেরকে দেখেছেন। ওকে, একটু হলেও আপনি ফ্লেভার পেয়েছেন মেলার। ওকে, অনেকে আনসার করেছেন ইতারতাস, ফাইন। অনেকে আনসার করেছেন অলরেডি ইতারতাস। দেখুন, এখানে চারটা অপশন রয়েছে। ধরুন এটা বিগত সালের প্রশ্ন, ফর এক্সাম্পল এটা 2025 সালের প্রশ্ন। যদি 2025 সালে এখনো পরীক্ষা হয়নি, আমি ধরে নিচ্ছি এটা 2025 সালের আহ জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে এসেছে এমন প্রশ্ন আমি আপনাকে শেখাবো। এখন আপনি বিগত সালের প্রশ্ন কিভাবে পড়বেন। ধরে নিন এটা জানুয়ারি মাসের 2025 সালের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে এসেছে। তাহলে আপনি কি করবেন? যখন বিগত সালে প্রশ্ন পড়তে যাবেন কোনো বই থেকে, তখন আপনি কিন্তু অনায়াসে এই প্রশ্নটা বাদ দিয়ে দিবেন। আপনারা যেটা করেন সেটা হচ্ছে এই প্রশ্নটা বাদ দিয়ে দেন। আপনার কাছে মনে হয় এই প্রশ্নটা যেহেতু এসেছে তাহলে এটা আমি বাদ দিয়ে দিই, বাট আমি বলবো এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি এটা বাদ দিবেন না। বাদ দিবেন এজন্য, রাশিয়ায় তো এই নিউজ এজেন্সি ইতার তাস ছাড়া তো আরো রয়েছে। পাশাপাশি আপনি ধরে নিন রাশিয়া থেকে আসবেন, বাকি আছে তিনটা অপশন, এই তিনটা অপশন থেকে আসার সম্ভাবনা আছে। এর জন্য আমরা কি করব, বিগত সালে প্রশ্ন পড়ার সময় চারটা ব্যাখ্যা সহ করবো। ডেইলি নিউজ, এটা কোন দেশের সংবাদ সংস্থা বলুন তো? ইউএসএ। ডেইলি নিউজ কিন্তু ইউএস এর সংবাদ সংস্থা। এরপরে আসুন আন্তারা। আন্তারা ইন্দোনেশিয়ার সংবাদ সংস্থা। তো আপনাদের কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে অপশন বি, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস কোন দেশের সংবাদ সংস্থা বলুন তো? দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস কোন দেশের সংবাদ সংস্থা? যারা জুমে আছেন তারাও কিন্তু জানাবেন, যারা জুমে আছেন আপনারাও আমার সাথে রেসপন্স করবেন। ডেইলি নিউজ আমরা জেনেছি এটি ইউএস এর সংবাদপত্র বা সংবাদ সংস্থা। আন্তারা ইন্দোনেশিয়া, ইতারতাস এটি রাশিয়া। বাট আমার প্রশ্ন ছিল দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এটি কোন দেশের সংবাদ সংস্থা? বাংলাদেশ। ঐশী দাশগুপ্ত লিখেছেন বাংলাদেশ। শ্রাবন্তী মোনালিসা লিখেছেন বাংলাদেশ, ফাইন। এর মানে এই সংবাদ সংস্থা হচ্ছে বাংলাদেশে। তাহলে আমরা লিখে নিচ্ছি বাংলাদেশ, সংক্ষেপে আমি লিখলাম। দেখেন, ডেইলি নিউজ ইউএসএ তে আছে, পাশাপাশি ইউএস এর কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ পত্রিকা রয়েছে, যেমন দা ওয়াশিংটন পোস্ট। ওয়াশিংটন পোস্ট একটা গুরুত্বপূর্ণ পত্রিকা। ইতার তাস ছাড়া রাশিয়াতে আছে রিয়া নভস্তি। রিয়া নভস্তি গুরুত্বপূর্ণ একটি নিউজ এজেন্সি রাশিয়ার। আন্তারা ইন্দোনেশিয়া এনাফ, এটা আর পড়তে হবে না। আপনারা বাংলাদেশের সাথে আর একটা পড়বেন, সেটা হচ্ছে ইউএনবি। এটাও কিন্তু বাংলাদেশের, এটাও পড়বেন। ওকে, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, আপনাদের অভিনন্দন সঠিক উত্তর দেওয়ার জন্য। এর মানে আপনারা অনেক পড়াশোনা করেন, এর পরিচয় আমি পাচ্ছি। আপনাদের এই প্রচেষ্টা টিকে থাকুক। বিশ্বাস সাধনা, ধন্যবাদ
বাংলাদেশ সঠিক আনসার দেওয়ার জন্য। শারমিনীতি ধন্যবাদ। আরিফ খান ধন্যবাদ। তানহা ইসলাম ধন্যবাদ। জাসুল ইসলাম রিয়াদ তাস। হ্যাঁ ঠিক আছে, চলুন আমরা পরের প্রশ্নটা দেখি। পরবর্তী প্রশ্নটা হচ্ছে দ্য ক্যাপিটাল অফ ইউক্রেন। এর মানে আপনি যখন বাংলায় পড়বেন আর ইংলিশে পড়বেন, ফ্যাক্ট না, আপনাকে বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর রাজধানী কিংবা ক্যাপিটাল পড়তে হবে। এই ক্যাপিটাল কিংবা রাজধানী আপনি কোনগুলো পড়বেন? আপনার মাথায় রাখতে হবে আলোচিত দেশ, পাশাপাশি কিছু ক্লাসিক দেশ আছে। ক্লাসিক দেশ বলতে এই দেশটা সারা জীবনের জন্যই গুরুত্বপূর্ণ, যেমন যদি বলা হয় চীন, জাপান, জার্মানি, এই দেশগুলো কিন্তু সব সময়ের জন্য গুরুত্বপূর্ণ। আফগানিস্তান, এরা আজীবনের জন্য গুরুত্বপূর্ণ। এখানে আলোচিত কোনো ঘটনার প্রয়োজন নেই, এদেরকে আপনার সব সময়ের জন্যই পড়তে হবে। এক কথায় গুরুত্বপূর্ণ দেশগুলো আপনার কি পড়তে হবে? ক্যাপিটাল বা রাজধানী পড়তে হবে। এটাই একটা টপিক। 3 নম্বর প্রশ্নের টপিক হচ্ছে ক্যাপিটাল। এর মানে ক্যাপিটাল থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। আপনারা দেখতে পাচ্ছেন 4টা অপশন রয়েছে। একটা হচ্ছে রিগা, অপশন বি কিয়েভ, অপশন সি মস্কো, অপশন ডি মিনস্কো। 4টা অপশন দেওয়া আছে, চলুন আমরা দেখে নেই। রিগা কোন দেশের ক্যাপিটাল? রিগা হচ্ছে লাটভিয়া। আমরা একটু আগে কিন্তু পড়েছিলাম লাটভিয়াকে। এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, 3টে দেশকে কি বলা হয়? বাল্টিক স্টেট। এর মধ্যে অন্যতম একটা দেশকে লাটভিয়া, লাটভিয়ার ক্যাপিটাল কে? রিগা। কিয়েভ, ইউক্রেনের রাজধানী কিয়েভ। মস্কো রাশিয়ার রাজধানী, রাশিয়ার ক্যাপিটাল মস্কো। মিনস্কো বেলারুশের ক্যাপিটাল, বেলারুশের ক্যাপিটাল মিনস্কো। এর মানে আমরা এখান থেকে 4টা গুরুত্বপূর্ণ দেশের ক্যাপিটাল জানতে পেরেছি। সবাই ক্লিয়ার কিনা বলেন তো? সবাই বুঝতে পেরেছেন? যারা জুমে আছেন বুঝতে পেরেছেন তাহলে আমাকে একটু জানান, যারা জুমে আমার সাথে যুক্ত আছেন শুনতে পাচ্ছেন কিনা, আপনাদের একটু রেসপন্স চাচ্ছি। আপনারা কথা বলছেন না, আপনাদের সাথে আমি একটু পরে কথা বলবো। বুঝতে পারছি, বুঝতে পারছি। ওকে ফাইন, ঠিক আছে। আমি আপনাদের সাথে সরাসরি কথা বলছি না এজন্য যাতে পরিবেশটা ঠিক থাকে। ধরুন আপনাদের সাথে কথা বললে সাউন্ড হবে, এটা আপনাদের জন্য সমস্যা হবে, আমার জন্য সমস্যা হবে। ওকে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে যারা আমার জুমে আছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, কোনো প্রশ্ন থাকলে, আপনার কিছু জানার থাকলে। ওকে, ঠিক আছে। শ্রাবন্তী, মোনালিসা, যারা বুঝতে পেরেছেন অবশ্যই জানাবেন, না বুঝলেও আমাকে জানাবেন। কোনো প্রশ্নে কনফিউশন থাকলে আমাকে জানাবেন। পরের প্রশ্নটা দেখেন, ইলন মাস্ক ইজ অ্যাসোসিয়েটেড উইথ। এই মুহূর্তে ইলন মাস্ক কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইলন মাস্ক রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ। আপনারা যে কোনো পরীক্ষার জন্য, আগামীর যে কোনো পরীক্ষার জন্য আপনারা ইলন মাস্ককে ভালো করে পড়বেন। পাশাপাশি এখানে যে আমি টপিকগুলো লিখেছি সেটা পড়বেন, যে ব্যক্তিগুলো আসবে সেটা পড়বেন। প্রশ্নটা কি ছিল? ইলন মাস্ক ইজ অ্যাসোসিয়েটেড উইথ। ইলন মাস্ক কোন বিষয়ের সাথে জড়িত? এর মানে আপনি যদি ইলন মাস্ককে পড়তে চান তাহলে আপনি একটা টপিকের নাম দিতে হবে। আপনি 4 নম্বর প্রশ্নের টপিকের নাম দিবেন, যদি বাংলায় বলেন বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি। ইংলিশে বললে ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট পার্সোনালিটিস, পার্সোনালিটিস। বিখ্যাত ব্যক্তিত্ব বা বিখ্যাত ব্যক্তিবর্গ আপনাকে পড়তে হবে। আপনি বাংলাদেশের যে কোনো চাকরির পরীক্ষায় বিখ্যাত ব্যক্তি থেকে প্রশ্ন হয়। দেখুন এই বিখ্যাত ব্যক্তিদের অবদান বা এদের পরিচয় কিংবা বিখ্যাত ব্যক্তিসমূহ বিভিন্ন সেক্টরে হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যাদের কথা বলবো সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে অবদান। ঠিক তেমনি বিজ্ঞানে বিখ্যাত ব্যক্তি থাকতে পারেন, যেমন আইজ্যাক নিউটন থাকতে পারেন, টমাস আলভা এডিসন থাকতে পারেন, স্টিফেন হকিং থাকতে পারেন। এর মানে আপনাকে বুঝতে হবে বিজ্ঞান কিংবা চিকিৎসা বিজ্ঞানে বিখ্যাত ব্যক্তিদের অবদান। আপনি তথ্য প্রযুক্তিতে বিখ্যাত ব্যক্তিদের অবদান পড়ে যাবেন, সমাজ ও রাজনীতিতে বিখ্যাত ব্যক্তিদের অবদান পড়ে যাবেন, অর্থনীতিতে বিখ্যাত ব্যক্তিদের অবদান পড়ে যাবেন। এরকম 4-5টা সেক্টর ভাগ করে আপনাকে 20-25 জন বিখ্যাত ব্যক্তি পড়ে রাখতে হবে। বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষা থেকে পরীক্ষা প্রশ্ন আসে। আপনি প্রাইমারি বলবেন, আসতে পারে ইলন মাস্ক থেকে। আপনি যদি বলেন এনটিআরসি, ওখানেও আসতে পারে ইলন মাস্ক থেকে। টমাস আলভা এডিসন থেকে আসতে পারে। এর মানে আপনি বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষার জন্য বিশ্বের বিখ্যাত ব্যক্তি ও তাদের অবদান পড়ে যাবেন, পরিচয় প্লাস অবদান অবশ্যই পড়ে রাখবেন। তাহলে চলুন আমরা দেখি ইলন মাস্ক কিসের সাথে জড়িত। অনেকেই আনসার দিয়েছেন, জুমের আনসার দিয়েছেন অনেকেই। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যারা লাইভে আছেন তারাও আনসার দিয়েছেন। সামিয়া ইসলাম আনসার দিয়েছেন, রনি মজুমদার ফাইন। শেষের কবিতা ব্যাখ্যা দিয়েছেন আলিবাবা সোহান চীন। অরিন বিশ্বাস ফাইন। স্পেস এক্স, বনলতা সেন স্পেস এক্স। বনলতা সেনকে ইদানিং খুব কম দেখা যায় আমাদের সাথে, আমাদের লাইভ ক্লাসে। আপনি আগে রেগুলার ক্লাস করতেন। ওকে,
ঐশী দাশগুপ্ত, ফেসবুক, মার্ক জাকারবার্গ। হ্যাঁ, অনেকে আনসার দিয়েছেন, পাশাপাশি কিছু ব্যাখ্যা দিয়েছেন। দেখুন, এটা আনসার হচ্ছে স্পেস এক্স। ইলন মাস্ক স্পেস এক্স এর সাথে জড়িত। পাশাপাশি আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এর সাথে এই বাকি যে তিনটা অপশন রয়েছে এদেরকে একটু পড়ে ফেলুন। আলিবাবা, এর সাথে কে জড়িত বলুন তো? জ্যাক মা। অ্যাপল কম্পিউটার, স্টিভ জবস। জ্যাক মা, অ্যাপল কম্পিউটার, স্টিভ জবস। ফেসবুকের সাথে কে জড়িত? এটা আপনার আনসার দিন। অনেকে দিয়েছে, আমি দেখেছি, মার্ক জাকারবার্গ লিখেছেন। এটার আমি লিখলাম না। এটা যদি আমি লিখি তাহলে আপনাদের মান সম্মান থাকবে না। কারণ যেই ফেসবুকের বদৌলতে, যেই ফেসবুকের সৌজন্যতায় আজকে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি, আমি আপনাদেরকে দেখছি কিংবা আপনারা আমাকে দেখছেন, বা আপনাদের সাথে আমার যোগাযোগ, এর পেছনে কার অবদান? এই ফেসবুকের অবদান। তো এই ফেসবুকের প্রতিষ্ঠাতা যিনি, তাকে আপনারা সবাই জানেন, চিনেন, যে কারণে আমি এর নামটা লিখলাম না। মার্ক জাকারবার্গ অনেকেই লিখেছেন। ফাইন, চলুন আমরা পরের প্রশ্নটা দেখব। আমাদের এই প্রশ্নের আনসার ছিল ইলন মাস্ক স্পেস এক্স এর সাথে জড়িত। এর মানে আপনাকে যেটা করতে হবে, বাসায় বসে স্পেস এক্স সম্পর্কে আপনি ডিটেলসে পড়বেন। ইলন মাস্ক সম্পর্কে ডিটেলসে পড়বেন। আলিবাবা পড়ে যাবেন, আলিবাবার সাথে জড়িত ব্যক্তি পড়বেন। অ্যাপেল কম্পিউটার পড়বেন, এদের সাথে জড়িত ব্যক্তি পড়বেন। এদের সদর দপ্তর কোথায়, অফিস কোথায়, এই তথ্যগুলো কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। চলুন আমরা পরের প্রশ্নটা দেখি। নেম অফ দ্য জার্মানি পার্লামেন্ট, মানে জানতে চাওয়া হয়েছে জার্মানির পার্লামেন্ট কোথায় অবস্থিত, বা জার্মানির পার্লামেন্টের নাম কি। এখানে জানতে চাওয়া হয়েছে জার্মানির পার্লামেন্টের নাম কি। যিনি দেখুন, যারা জুমে আছেন তাদের কোশ্চেন অ্যানালাইসিস ক্লাসটা আজকে আপনাদের লাইভে শেয়ার দেওয়া হয়েছে। আপনাদের যদি এতটুকু কমন সেন্স না থাকে, আমি মনে করবো আপনি চাকরি প্রিপারেশন নেওয়ার দরকার নেই। যিনি জুমে আমাকে প্রশ্নটা করেছেন, প্রত্যেকটা ক্লাস এভাবেই ওপেনলি হবে, আমরা যে টাকা দিয়ে অ্যাডমিট হয়ে লাভ কি? আপনার এই কমন সেন্স দিয়ে আপনি কখনোই চাকরি পাবেন না। আপনি আমার কথাটা শুনে কষ্ট পেতে পারেন, কিন্তু কিছু করার নেই। আপনি কমন সেন্স আরো বিল্ড আপ করতে হবে, স্ট্রং করতে হবে। এটা লাইভ ক্লাস, প্রশ্ন অ্যানালাইসিসে ক্লাস দেওয়া হয়েছে। আপনাদের কিন্তু টপিক ওয়াইজ রেগুলার ক্লাস যেটা হবে সেটা হবে কিন্তু আপনাদের জুমে সিক্রেট গ্রুপে হবে, সেটা কিন্তু লাইভ ক্লাস হবে না। আপনি এই প্রশ্নটা করার কোনো প্রয়োজনই ছিল না। এটা হচ্ছে একটা অহেতুক অপ্রাসঙ্গিক প্রশ্ন। এই টাইপের চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে মাইন্ডটা এক্সপ্যান্ড করতে হবে, ব্রডেন করতে হবে। তাহলে দেখবেন আপনি ভালো কিছু করতে পারবেন। এই ছোট মন মানসিকতা নিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন না। ওকে, অনেকেই আনসার দিয়েছেন। জার্মানির পার্লামেন্ট কি? জার্মানির পার্লামেন্ট হিসেবে আপনারা অনেকে আনসার দিয়েছেন বুন্দেসট্যাগ। ফাইন, জুমে যারা আছেন তারাও আনসার দিয়েছেন, পাশাপাশি আমার সাথে যারা লাইভে আছেন আপনারাও আনসার দিয়েছেন, অসাধারণ। পাশাপাশি আপনারা একটা কাজ করেছেন, সেটা দেখে খুবই ভালো লাগছে, প্রত্যেকটা অপশনে আনসার দিয়েছেন, অসাধারণ। আপনাদের এই পরিশ্রম সফল হোক। ডায়েট, জাপান। জাপানের পার্লামেন্টের নাম ডায়েট। অপশন বি, স্টেট ডুমা অ্যান্ড কাউন্সিল অফ দ্য ফেডারেশন। এটা কোন দেশের ক্যাপিটাল? কেউ লিখেছেন, এটা কিন্তু রাশিয়ার হবে, আমি জানি না কেউ লিখেছেন কিনা। রাশিয়া। ও, বুন্দেসট্যাগ জার্মানির রাশিয়া, পার্লামেন্ট। আচ্ছা। মজলিস এটা ইরান। ওকে, এটা ইরানের পার্লামেন্ট। এর মানে আমরা এখান থেকে শুধু যে চারটা পার্লামেন্টকে চিনলাম কিংবা চারটা পার্লামেন্টকে পড়লাম, ব্যাপারটা কিন্তু এমন না। আপনি কিন্তু এখান থেকে চারটা গুরুত্বপূর্ণ দেশ সম্পর্কে পড়েছেন। এর মানে আপনাদের এই পরীক্ষা, আজকের এই প্রশ্নগুলোতে যে দেশগুলো আসবে, আপনি মাথায় রাখবেন এই দেশগুলো গুরুত্বপূর্ণ, এই দেশগুলো সম্পর্কে যে তথ্যগুলো পড়ছেন এরাও গুরুত্বপূর্ণ। আমি চাইলে কিন্তু এই জার্মানির পার্লামেন্ট বুন্দেসট্যাগ রেখে বাকি অন্য কোনো দেশ আনতে পারতাম, কিন্তু আমি এখানে অপশনের সেই দেশগুলোই নিয়ে এসেছি যে দেশগুলো আপনার চাকরির পরীক্ষার জন্য, যে কোনো চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো চাকরি পরীক্ষার জন্য জাপান পড়ে রাখবেন, রাশিয়া পড়ে রাখবেন, ইরান আপনাকে পড়তে হবে, পাশাপাশি জার্মানি পড়তে হবে। এর মানে এখানে শুধু পার্লামেন্ট গুরুত্বপূর্ণ না, দেশগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। সবাই ক্লিয়ার কিনা বলেন তো আমার কথা? শেষের কবিতা নিস্তব্ধতা, কি লিখেছেন? তিনটা পারি বাকিটা পাই না, তার মানে ওইটাই উত্তর। হ্যাঁ, আজকে আপনি কট এই প্রশ্নে। হ্যাঁ, শ্রাবন্তী মোনালিসা লিখেছেন মালদ্বীপের পার্লামেন্ট ও মজলিস। হ্যাঁ, মালদ্বীপের পার্লামেন্ট ও মজলিস। চলুন আমরা পরের প্রশ্নটা দেখি। যারা জুমে আছেন আপনারা আমাকে রিয়েলাইজ করতে পারছেন কিনা একটু বলুন তো, বুঝছেন তো আমি যেভাবে আলোচনা করছি? কমেন্টে জানান। আপনারা আমার আলোচনাটা বুঝতে পারেন কিনা একটু কমেন্টে জানাবেন। আপনাদের প্রত্যেকটা টপিক
অ্যানালাইসিস করে পড়ানো হবে। যারা জুমে আছেন তাদেরকে আমি বলছি, প্রত্যেকটা টপিক কিন্তু ক্লাসে অ্যানালাইসিস করে পড়ানো হবে। জাস্ট এই টপিকগুলো বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ, আগের টপিকের নাম ছিল পার্লামেন্ট। আগের টপিকটা আমি দিতে পারিনি, আমার মনে ছিল না, আমি দিচ্ছি। আগের টপিকের নাম ছিল কিন্তু পার্লামেন্ট। এর মানে আপনাকে বিশ্বের গুরুত্বপূর্ণ দেশের পার্লামেন্ট পড়তে হবে। আশা করি ক্লিয়ার। এরপর আসুন, আফটার দ্য ব্রেকআপ অফ দ্য সোভিয়েত ইউনিয়ন হুইচ ইজ দ্য লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ এরিয়া। সহজ ভাষায় আপনি এটা মাথায় রাখুন, বিশ্বে আয়তনে বৃহত্তম দেশ কোনটি সেটাই জানতে চাওয়া হয়েছে। এখানে আপনাকে কনফিউজ করার জন্য, আপনাকে বোকা বানানোর জন্য প্রশ্নটা বড় করে দিয়েছি, আর কিছুই না। এখানে কি লিখেছে, আফটার দ্য ব্রেকআপ অফ দ্য সোভিয়েত ইউনিয়ন, মানে সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে যায়, হুইচ ইজ দ্য লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ এরিয়া, বিশ্বে আয়তনে বৃহত্তম দেশ কোনটি সেটা জানতে চাওয়া হয়েছে। যদি আমি এভাবে না লিখতাম হুইচ ইজ দ্য লার্জেস্ট কান্ট্রি ইন টার্মস অফ এরিয়া, আমি যদি জাস্ট এটা জানতে চাইতাম বিশ্বে আয়তনে বৃহত্তম দেশ কোনটি, প্রশ্নটা আপনার জন্য সহজ হয়ে যেত। কিন্তু দেখবেন মাঝে মাঝে সেটা প্রশ্ন বাংলায় হতে পারে, ইংরেজিতেও হতে পারে। আপনাদেরকে কনফিউজ করার জন্য যারা প্রশ্ন করেন এভাবে প্রশ্ন করেন। আসলে কথা হচ্ছে বিশ্বে আয়তনে বৃহত্তম দেশ কোনটি, বাট আমি একটু পেঁচাপেচি করেছি, আর কিছুই না। ওকে, আপনারা অনেকে আনসার দিয়েছেন, যারা জুমে আছেন তারাও আনসার দিয়েছেন। ঐশী দাশগুপ্ত কি লিখেছেন, 15টা দেশ 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে। হ্যাঁ, দেখুন 1991 সালের পূর্ব পর্যন্ত যে সোভিয়েত ইউনিয়ন ছিল, সোভিয়েত ইউনিয়ন ছিল, এখানে 15টা ভৌগোলিক অঞ্চল ছিল, তখন তার এরা দেশ ছিল না। এরা তো 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় তখন এরা দেশ হিসেবে স্বীকৃতি লাভ করে। বাট সোভিয়েত ইউনিয়ন পর্যন্ত এই 15টা অঞ্চল নিয়ে একটা বিশাল অঞ্চল ছিল, সেই অঞ্চলের নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। এটা 1991 সাল পর্যন্ত ছিল। তো 1991 সাল পর্যন্ত বিশ্বে আয়তনে বৃহত্তম দেশ ছিল সোভিয়েত ইউনিয়ন। বাট 1991 সালে যখন এটা ভেঙে যায়, তখন এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে ছোট 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 15টা রাষ্ট্র হয়। এখন কথা হচ্ছে, ছোট হোক আর বড় হোক, এই ছোট বলার একটাই কারণ, সেটা হচ্ছে রাশিয়ার থেকে ছোট, রাশিয়ার থেকে ছোট হয়ে যায়। এখন এখানে জানতে চাওয়া হয়েছে 1991 সাল পর্যন্ত তো বিশ্বের বৃহত্তম দেশ ছিল সোভিয়েত ইউনিয়ন, এটা যখন ভেঙে যায় তখন বৃহত্তম দেশ কোনটি? কানাডা, রাশিয়া, ইউএসএ, ইন্ডিয়া। আপনারা অনেকেই আনসার করেছেন রাশিয়া। তো আমার প্রশ্ন হচ্ছে, বিশ্বে আয়তনে দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি, এটা বলুন তো আপনারা, বলুন। বিশ্বে আয়তনে দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি, কে পারবেন বলতে? হ্যাঁ, কুয়াশার অন্তরালে। এই ইচ্ছা করেই আমি আপনাদের এই প্রশ্ন একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছি, যাতে আপনারা এই ঘুরিয়ে পেঁচিয়ে দিলেও সহজে ধরতে পারেন যে এখানে পেঁচিয়ে যাই দেয়া হোক, জানতে চাওয়া হয়েছে বিশ্বের বৃহত্তম দেশ কোনটা, এটাই হচ্ছে আসল কথা। ওকে, আবু সাইদ দীপু লিখেছেন কানাডা, শ্রাবন্তী মোনালিসা লিখেছেন কানাডা, নাসরিন ফেরদৌস কানাডা। ফাইন, ঠিক আছে, ধন্যবাদ। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। দেখুন, আয়তনে বৃহত্তম দেশ বিশ্বে রাশিয়া, দ্বিতীয় বৃহত্তম কানাডা, এর মানে এটি হচ্ছে সেকেন্ড। তৃতীয় বৃহত্তম যদি বলা হয়, তৃতীয় বৃহত্তম তখন হবে চীন। চতুর্থ বৃহত্তম ইউএসএ। ইন্ডিয়া হচ্ছে সপ্তম বৃহত্তম দেশ। বিশ্বে আয়তনে সপ্তম বৃহত্তম দেশ হচ্ছে ইন্ডিয়া। যদি পঞ্চম জানতে চাওয়া হয় তখন আনসার করবেন ব্রাজিল, ষষ্ঠ অস্ট্রেলিয়া, অষ্টম আর্জেন্টিনা। আর পড়ার দরকার নেই, আপনারা প্রথম 8টা পড়লেই এনাফ। কি বলেছি, পঞ্চম ব্রাজিল, ষষ্ঠ অস্ট্রেলিয়া, সপ্তম ভারত, অষ্টম আর্জেন্টিনা। জাস্ট এতটুকু জানুন, এর থেকে বেশি কিছু পড়তে হবে না। তাহলে চলুন আমরা পরের প্রশ্নটা পড়ি। যারা আমার সাথে জুমে আছেন তারা এই আলোচনা বুঝতে পারেন কিনা একটু আমাকে কমেন্টে জানাবেন, মোটামুটি ক্লিয়ার হচ্ছেন কিনা। মানে প্রশ্ন কিভাবে পড়তে হয়, প্রশ্নের ব্যাখ্যা কিভাবে পড়তে হয়, আপনি কিভাবে বাসায় বসে বিগত সালে প্রশ্ন সলভ করবেন, এই ব্যাপারটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানান। আগের প্রশ্নটা ছিল, আগের প্রশ্নের টপিকের নাম ছিল, দেখবেন আপনাদের বাংলা বই অথবা ইংলিশ বইয়ে মাঝে মাঝে একটা টপিকের নাম থাকে এরকম, এরকম একটা টপিকের নাম থাকে, সেটা হচ্ছে
লার্জেস্ট বা বৃহত্তম, ক্ষুদ্রতম, এই নামে একটা টপিক থাকে। তো আপনারা এই টপিকটা পড়বেন, বাংলা এবং ইংলিশ যে কোনো বইয়ে থাকে, যে ক্ষুদ্রতম বৃহত্তম সেটা জনসংখ্যা হতে পারে, আয়তনে হতে পারে। তো এই ব্যাপারটা আপনারা যে কোনো বই থেকে পড়ে নেবেন, এটাই টপিক। পরবর্তী প্রশ্ন, দ্য কারেন্সি অফ মিয়ানমার ইজ নোন অ্যাজ, মিয়ানমারের কারেন্সির নাম কি সেটা জানতে চাওয়া হয়েছে। মিয়ানমারের কারেন্সির নাম কি সেটা জানতে চাওয়া হয়েছে, বলুন আনসার কি হবে। যারা জুমে আছেন তারাও চেষ্টা করুন। মিয়ানমারের কারেন্সি কি হবে, অনেকে আনসার করেছেন, ফাইন। সাথে ডি, কিয়াট, অসাধারণ। অসাধারণ, সাথে ডি হবে। কেউ কেউ ইয়েন লিখেছেন, না ইয়েন হবে না, ইয়েন কিন্তু মিয়ানমারের কারেন্সি নয়। ইয়েন হচ্ছে জাপানের কারেন্সি, ইয়েন জাপানের কারেন্সি। এই ইয়েনের সাথে আরেকটা দেখুন, আরেকটা শিখুন, ইউয়ান, এটি চায়না বা চীন, ইয়েন জাপান, ওন এটি কোরিয়া। এখানে সাউথ কোরিয়া বলতে পারেন, নর্থ কোরিয়া বলতে পারেন, দুইটা দেশের কারেন্সি কিন্তু ওন নামে পরিচিত। এর মানে ইউয়ান, ইয়েন, ওন, তিনটা দেশের কারেন্সি কাছাকাছি নাম, এজন্য লিখে দিলাম মানাত। এই মানাত আজারবাইজান, আজারবাইজান। পাশাপাশি আরেকটা দেশ মুখস্থ করবেন, সেটা হচ্ছে তুর্কমেনিস্তান। এই দুইটা দেশের কারেন্সি নাম কিন্তু মানাত। ক্রোন, এই ক্রোন দুইটা দেশের কারেন্সি। আমি কোথায় লিখবো, এখানে লিখি। একটা টেকনিক দিচ্ছি, সেটা হচ্ছে ওয়ে মার্ক। ক্রোন দুইটা দেশের কারেন্সি, এখানে আপনি একটা টেকনিক দিয়ে মুখস্থ রাখতে পারেন। আমি একটু ডিটেলসে লিখি, ওয়ে মার্ক, ওয়ে মার্ক। ওয়ে দিয়ে লিখবেন নরওয়ে, মার্ক দিয়ে লিখবেন ডেনমার্ক। আপনি মুখস্থ রাখবেন ওয়ে মার্ক দিয়ে। ওয়ে মার্ক দুইটা দেশের কারেন্সি, ওয়েতে হয় নরওয়ে আর মার্কে হয় ডেনমার্ক। এই দুইটা দেশের কারেন্সির নামে কিন্তু ক্রোন, মানাত আজারবাইজান এবং তুর্কমেনিস্তান, ইয়েন জাপান। পাশাপাশি আমরা কি শিখলাম, চীন বা চায়নার কারেন্সি হচ্ছে ইউয়ান, দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার কারেন্সি ওন, কিয়াট মিয়ানমারের কারেন্সি। দেখেন এখানে আমরা যে দেশগুলো লিখেছি, প্রত্যেকটা দেশ আলোচিত, প্রত্যেকটা দেশ গুরুত্বপূর্ণ। তবে এই প্রশ্নে মিয়ানমারকে ফোকাস করা হয়েছে। আপনারা জানেন কিছুদিন আগে যে ভূমিকম্প হয়, এর জন্য মিয়ানমার কিন্তু গুরুত্বপূর্ণ। পাশাপাশি আপনি বলতে পারেন ক্লাসিক কান্ট্রি হিসেবে কিন্তু মিয়ানমার থেকে সবসময় প্রশ্ন হয়, এবং মিয়ানমার কিন্তু গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে আজকের এখানে প্রশ্নের মধ্যে মিয়ানমারকে রাখার কারণ, মিয়ানমারে ভূমিকম্প হয়েছে, আপনারা জানেন থাইল্যান্ড মিয়ানমারে ভূমিকম্প হয়েছে, যে কারণে মিয়ানমারকে আমি প্রশ্নে রেখেছি। এর মানে মিয়ানমার আলোচিত দেশ। আপনি মিয়ানমার সম্পর্কে ডিটেলসে পড়ে যাবেন সামনে যে কোনো পরীক্ষার জন্য, যে কোনো পরীক্ষার জন্য আপনি মিয়ানমারকে ডিটেলসে পড়ে পরীক্ষার হলে যাবেন। আশা করি সবাই ক্লিয়ার। হ্যাঁ, শ্রাবন্তী মোনালিসা লিখেছেন সুইডেনের ক্রোনা হবে না। হ্যাঁ, ওকে, তাহলে আমি আরেকটা লিখে দিচ্ছি। দেখেন, আইস, আইস ডেন, একটা টেকনিক মুখস্থ রাখবেন, আইস ডেন, ডেন দিয়ে লিখবেন সুইডেন, সরি, ডেন দিয়ে লিখবেন সুইডেন, সুইডেন। আইস দিয়ে লিখবেন আইসল্যান্ড। এই দুইটা দেশের কারেন্সির নাম ক্রোনা। এর মানে আপনারা কিন্তু গুরুত্বপূর্ণ কারেন্সি গুলো 7 নম্বর প্রশ্ন দিয়ে জানতে পেরেছেন। ওকে, সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানান তো, সবাই ক্লিয়ার কিনা একটু বলেন। যারা জুমে আছেন আপনারা কি বুঝতে পেরেছেন, আমাকে কমেন্টে জানান। ওকে ফাইন, মন লিখেছেন ক্লিয়ার স্যার। 2-3 জনের শুধু আমার সাথে রেসপন্স করছেন, বাট জুমে আমার সাথে কিন্তু অনেক স্টুডেন্ট যুক্ত আছেন, আপনারা কিন্তু রেসপন্স করছেন না। রেসপন্স করতে হবে, আপনার এই প্র্যাকটিসটা থাকতে হবে। যখন আপনার জুমে যারা রেসপন্স করছেন না, আমি ধরে নেব আপনারা ক্লাসের মধ্যে নেই, আপনি অন্য কোথাও আছেন। যারা জুমে রেসপন্স করবেন তাদের কিন্তু একটা অভ্যাস হবে, কারণ আপনাকে কিন্তু অনলাইন ক্লাসে রেসপন্স করতে হয়। আপনারা জানেন কিনা আমি জানি না, অনলাইন ক্লাসে আপনাদের খুব বেশি কথা বলার সুযোগ দেওয়া হবে না যারা পেড ব্যাচে ক্লাস করবেন।
আপনাদেরকে কিন্তু আমি কমেন্টের মাধ্যমে বিভিন্ন উত্তর নিব, প্রশ্ন নিব। সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই আমার সাথে রেসপন্স করতে হবে। যেমন লাইভ ক্লাসে যারা আছেন তারা কিন্তু খুব সহজে আমার সাথে রেসপন্স করছেন, এ ব্যাপারটা ভালো লাগে। যারা জুমে আছেন তারা অনেকেই করছেন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, সুইডেনের কারেন্সি বুঝতে পারছেন না? সুইডেন এবং আইসল্যান্ড দুইটা দেশে কারেন্সি আমি এখানে ব্র্যাকেট দিয়েছি, এটা হচ্ছে ক্রোনা। দুইটা দেশের কারেন্সি ক্রোনা। ধন্যবাদ। চলুন আমরা পরের প্রশ্নটা দেখি। হোয়ার ইজ লুফথানসা এয়ারলাইন্স? আগের প্রশ্নের আমরা যে আগের প্রশ্নটা পড়েছি, মানে 7 নম্বর প্রশ্নের টপিকের নাম ছিল কারেন্সি, বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলো আপনার কারেন্সি পড়তে হবে। আর 8 নম্বর প্রশ্নের টপিকের নাম কি দেওয়া যায় বলুন তো? আপনারাই পারবেন এটা, এয়ারলাইন্স। বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর বিমান ও বিমান সংস্থা, বিমানবন্দর, এক কথায় বিমান রিলেটেড যে তথ্যগুলো আছে আপনাকে পড়ে যেতে হবে। সেটা হতে পারে কোন দেশের কোন বিমান, অথবা বিভিন্ন দেশের বিমানের নাম, বিমান সংস্থার নাম, বিমান বন্দরের নাম, এক কথায় এয়ারলাইন্স আপনাকে পড়ে পরীক্ষা হলে যেতে হবে। আজকে আমি টপিকগুলো এমন টপিক রেখেছি, আজকের প্রশ্নে এমন টপিক আছে যেখানে হচ্ছে বাংলা ইংলিশ যে কোনো পরীক্ষা দিবেন আপনার এই টপিক পড়তে হবে। আপনি যে কোনো সেক্টরে পরীক্ষা দিবেন বাংলাদেশে, এই টপিক পড়ে আপনাকে পরীক্ষা হলে যেতে হবে। আসুন এবার জানতে চাওয়া হচ্ছে লুফথানসা কোন দেশের বিমানবন্দর? ইন্দোনেশিয়া, ইউএসএ, রাশিয়া, জার্মানি। কোন দেশের বিমানবন্দর বলুন তো? কেউ কেউ জুমে যারা আছেন আনসার করেছেন জার্মানি। দেখি আপনারা কি করেন। ওকে, অনেকে তানহা ইসলাম লিখেছেন ইন্দোনেশিয়া। না, এটা ইন্দোনেশিয়া হবে না। শারমিন ইতি লিখেছেন জার্মানি। ওকে, শ্রাবন্তী মোনালিসা জার্মানি। 8 নম্বর সামিয়া ইসলাম লিখেছেন ইন্দোনেশিয়া। ওকে, তারপর একটু লিখুন দেখি, কমেন্ট করুন। যারা জুমে আছেন তারা একটু কমেন্ট করেন, আপনি চেষ্টা করেন, আপনার ভুল হোক সমস্যা নেই। আপনার কমেন্ট কেউ দেখতে পাচ্ছেন আমি ছাড়া। যারা জুমে আছেন আপনার কমেন্ট আমি ছাড়া আর কেউ দেখে না। সো আপনি কমেন্ট করতে পারেন। শ্রাবণ মজুমদার শিবু ডি, আবরার জার্মানিতে, শাহাব উদ্দিন এ, নাসরিন ফেরদৌস জার্মানি, ঝর্ণা আক্তার নির্ঝরা জার্মানি। হ্যাঁ দেখেন, এটা আনসার হবে কিন্তু লুফথানসা জার্মানি। ইন্দোনেশিয়াতে কি রয়েছে? গারুদা। ইন্দোনেশিয়ার এয়ারলাইন্সের নাম কি? গারুদা। ইউএসএ, এখানে রয়েছে ডেল্টা এয়ারওয়েজ। ডেল্টা এয়ারওয়েজ। পাশাপাশি আরো একটা শিখে নিতে পারেন, ট্রান্স ওয়ার্ল্ড। ট্রান্স ওয়ার্ল্ড এয়ারওয়েজ। দুটো গুরুত্বপূর্ণ বিমান সংস্থা কিংবা বিমানবন্দরের নাম লিখলাম, সেটা হচ্ছে ইউএস এর ডেল্টা এয়ারওয়েজ, ট্রান্স ওয়ার্ল্ড এয়ারওয়েজ। রাশিয়া, রাশিয়াটা আমি কোথায় লিখবো? এখানে লিখি, এর নাম হচ্ছে অ্যারোফ্লট। অ্যারোফ্লট রাশিয়ার অন্যতম বিমানবন্দরের নাম অ্যারোফ্লট। জার্মানি লুফথানসা। আশা করি সবাই ক্লিয়ার। রনি মজুমদার অনেক তথ্য দিচ্ছেন, ধন্যবাদ। শ্রাবন্তী মোনালিসা মাঝে মাঝে তথ্য দিচ্ছেন, ভালো লাগছে আপনাদের এই আসলে নলেজ যে ডেপথ অনেক বেশি, আপনারা অনেক পরিশ্রম করছেন, আপনাদের পরিশ্রম সফল হোক। সামিয়া ইসলাম, হ্যাঁ ঠিক আছে, সামিয়া ইসলাম এটা জার্মানি হবে, গারুদা ইন্দোনেশিয়ার। ওকে, চলুন আমরা পরের প্রশ্নটা দেখি। হুইচ ইজ পলিনেশিয়ান কান্ট্রি? এর মানে এই প্রশ্নটাও কিন্তু একটা জিওগ্রাফিক্যাল এরিয়া নিয়ে। আপনারা জানেন আমরা প্রথম প্রশ্নটা কিন্তু জিওগ্রাফিক্যাল এরিয়া নিয়ে পড়েছিলাম, ঠিক তেমনি এই প্রশ্নটাও জিওগ্রাফিক্যাল এরিয়া নিয়ে। জিওগ্রাফিক্যাল এরিয়া, এর মানে এই প্রশ্নটাও জিওগ্রাফিক্যাল এরিয়া অথবা ভৌগোলিক অঞ্চল নিয়ে এসেছে। এখানে জানতে চাওয়া হয়েছে কোনটি পলিনেশিয়ান কান্ট্রি। দেখুন, পলিনেশিয়ান কান্ট্রি বলতে কোনো একটা মহাদেশের ভৌগোলিক অঞ্চলের কথা বলা হয়েছে, কোনো একটা মহাদেশের ভৌগোলিক অঞ্চলের কথা বলা হয়েছে। আপনারা জানেন বিশ্বে যদি বলা হয় আয়তনে ক্ষুদ্রতম মহাদেশ কোনটি, সেটা হচ্ছে ওশেনিয়া মহাদেশ। 7টা মহাদেশের মধ্যে আয়তনে ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়া। এই ওশেনিয়া মহাদেশ একটা দ্বীপ মহাদেশ, এর চারপাশকে বা ম্যাক্সিমাম পার্টকে ঘিরে রেখেছে প্রশান্ত মহাসাগর। এটি একটা দ্বীপ মহাদেশ। এই ধরুন আপনি এই ওশেনিয়া মহাদেশ, এই অঞ্চলটাকে যদি আপনি মনে মনে চিন্তা করুন বা একটা কল্পনা, একটা ইমেজ আনুন মাথায়, সেটা হচ্ছে এটাকে বলা হয় ওশেনিয়া মহাদেশ। এই ওশেনিয়া মহাদেশের মধ্যে আবার 4টা পার্ট রয়েছে।
4টা পার্ট রয়েছে। এই মাঝে যে অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পানি, প্রশান্ত মহাসাগরের পানি। ওশেনিয়া মহাদেশের মধ্যে 4টা ভূখণ্ড রয়েছে। প্রত্যেকটা ভূখণ্ডের চারপাশে আবার প্রশান্ত মহাসাগরের পানি বা জলরাশি রয়েছে। এর মানে ওশেনিয়া মহাদেশের ভেতরে 4টা যে ভাগ রয়েছে, এক একটা ভাগকে বলা হয় দ্বীপপুঞ্জ। কি বলা হয়? দ্বীপপুঞ্জ। দ্বীপপুঞ্জ, দ্যাট মিনস এর মধ্যে আবার ছোট ছোট অনেকগুলো দেশ রয়েছে, মানে এই এক একটা দ্বীপপুঞ্জের মধ্যে আবার ছোট ছোট একাধিক দেশ রয়েছে, যে কারণে এদেরকে বলা হয় দ্বীপপুঞ্জ। সহজভাবে চিন্তা করুন, ওশেনিয়া মহাদেশকে ভৌগোলিকভাবে 4টা ভাগে ভাগ করা হয়েছে। এক একটা ভাগে আবার একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র দেশ রয়েছে। আর ওই যে 4টা ভাগে ভাগ করা হয়েছে, ওই 4টা ভাগ দেখি চলুন। যেমন নাম্বার 1, একটা হচ্ছে ওশেনিয়া। ওশেনিয়া, এই ওশেনিয়া একটা পার্ট, ওশেনিয়া মহাদেশের একটা পার্টের নামই হচ্ছে ওশেনিয়া। কখনো কখনো পরীক্ষায় ওশেনিয়া না থেকে ওশেনিয়া মহাদেশের নাম কিন্তু অস্ট্রেলিয়া মহাদেশও থাকতে পারে, তখন কিন্তু অস্ট্রেলিয়া মহাদেশ হিসেবে আপনার আনসার করবে। তো এই ওশেনিয়ার অন্তর্ভুক্ত দেশ হচ্ছে 2টা, একটা অস্ট্রেলিয়া আর একটা নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড, এই 2টা দেশ অস্ট্রেলিয়া এবং ওশেনিয়া, অথবা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, এই 2টা দেশ ওশেনিয়া মহাদেশ। ধরুন ওশেনিয়া মহাদেশের এই একটা পার্টের নাম ওশেনিয়া, এই অঞ্চলে অন্তর্ভুক্ত। এখন এখানে তো আরেকটা অঞ্চল রয়েছে, এই অঞ্চলের নাম হচ্ছে পলিনেশিয়া। পলিনেশিয়া নাম্বার 2, এটার নাম দেন মাইক্রোনেশিয়া। মাইক্রোনেশিয়া, এটার নাম দেন, এটা 2, এটা 3, এটা 4, মেলানেশিয়া। মেলানেশিয়া, এখানে আমরা 4টা পার্ট দেখলাম। আমরা ওশেনিয়া মহাদেশের 4টা পার্ট দেখেছি। একটা হচ্ছে ওশেনিয়া, এই ওশেনিয়া, আর একটা কি নাম? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। নাম্বার 2 পলিনেশিয়া, নাম্বার 3 মাইক্রোনেশিয়া, নাম্বার 4 মেলানেশিয়া। দেখেন এই 4টা যে পার্ট, এটা ওশেনিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে। এর মধ্যে ওশেনিয়া এবং মেলানেশিয়া 1 এবং 4, যারা লিখবেন লিখে রাখেন, এটা বোর্ডে লিখবে না। এর অবস্থান হচ্ছে দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের তীরবর্তী অঞ্চল। দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের তীরবর্তী অঞ্চলকে বলা হয় আমি আর রাতে খাবো না, তুমি খালাকে যেহেতু তার ফ্রিজে ওশেনিয়া রেখেছো। এবং মেলানেশিয়া। আমি আবারও বলছি, ওশেনিয়া মহাদেশের 4টা পার্টের 2টা পার্ট, ওশেনিয়া এবং মেলানেশিয়া, এর অবস্থান হচ্ছে দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের তীরে। এরপরে আসুন মাইক্রোনেশিয়া। মাইক্রোনেশিয়ার অবস্থান হচ্ছে নিরক্ষরেখার তীরবর্তী একটা অঞ্চল। ওকে, যারা জুমে আছেন আপনি যারা হয়তো লাইভ ক্লাস করতে চাচ্ছেন, এটা ফেসবুক গ্রুপ বলতে আমাদের যে ফেসবুক পেজ, ক্যারিয়ার ম্যাপের যে ফেসবুক পেজ, ওখানে হচ্ছে। যদি আপনি জুমে ক্লাস করতে সমস্যা হয়, নেট সমস্যা, জুমে অনেক সময় সমস্যা হয়, তাহলে আপনি ক্যারিয়ার ম্যাপের পেজে চলে যাবেন। পেজে গেলেই দেখবেন লাইভ চলতেছে, ওখান থেকে ক্লাসটা করতে পারবেন। আচ্ছা, এরপর আসুন মাইক্রোনেশিয়া। মাইক্রোনেশিয়া অবস্থান হচ্ছে নিরক্ষরেখার তীরবর্তী যে অঞ্চলটা, সেই অঞ্চলকে বলা হয় মাইক্রোনেশিয়া, অথবা নিরক্ষরেখার নিকটবর্তী অঞ্চলের নামই মাইক্রোনেশিয়া। পরেরটা আসুন পলিনেশিয়া। পলিনেশিয়া অবস্থান হচ্ছে মধ্য ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরের তীরে। আপনারা দেখতে পাচ্ছেন 4টা অঞ্চলের সাথে প্রশান্ত মহাসাগরের সম্পর্ক রয়েছে। এর মানে সমগ্র ওশেনিয়া মহাদেশকে ঘিরে রেখেছে প্রশান্ত মহাসাগর। 2 নম্বর আমরা কি বলেছি? মধ্য ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরের তীরে যে অঞ্চলটা, সে অঞ্চলকে বলা হয় পলিনেশিয়া। এই এক একটা অঞ্চলে একাধিক দেশ রয়েছে। যেমন পলিনেশিয়ার অন্তর্ভুক্ত দেশ রয়েছে টোঙ্গা, টুভেলু। আমি কয়েকটা দেশ লিখে দিচ্ছি: টোঙ্গা, টুভেলু, সামোয়া, তাহিতি। সামোয়া, তাহিতি, টোঙ্গা, টুভেলু, সামোয়া, তাহিতি, স্টার দ্বীপপুঞ্জ, কুক দ্বীপপুঞ্জ, এরকম অসংখ্য দেশ রয়েছে। পাশাপাশি আসুন পরেরটা মাইক্রোনেশিয়া। মাইক্রোনেশিয়া অন্তর্ভুক্ত কারা? মাইক্রোনেশিয়ার অন্তর্ভুক্ত রয়েছে, এই যে আপনারা অপশন বি এবং সি দেখতে পাচ্ছেন, আমি মাইক্রোনেশিয়ার সামনে লিখলাম B+C। নাউরু, গুয়াম, পাশাপাশি আপনি পড়তে পারেন কিরিবাতি, কিরিবাতি, পালাউ। নাউরু, গুয়াম, কিরিবাতি, পালা, আমি উল্লেখযোগ্য দেশগুলো লিখে দিচ্ছি। এদের অবস্থান হচ্ছে মাইক্রোনেশিয়াতে। মেলানেশিয়াতে অবস্থান হচ্ছে ফিজি, অপশন ডি।
এই অপশন ডি কিন্তু মেলানেশিয়ার অন্তর্ভুক্ত। আপনারা দেখতে পাচ্ছেন অপশন ডি তে আছে ফিজি। ফিজি ছাড়াও যদি পড়তে চান, আমার স্পেস সমস্যার জন্য লিখতে পারছি না, আপনি পড়তে পারেন সলোমন দ্বীপপুঞ্জ, ভানুয়াতু, বিসমার্ক, তারপর হচ্ছে শান্ত ক্রুজ, পাপুয়া নিউগিনি। এই দেশগুলোর অবস্থান কোথায়? মেলানেশিয়াতে। অপশন বি পড়লাম আমরা পলিনেশিয়া, অপশন সি পড়লাম মাইক্রোনেশিয়া। এবার আসুন ওশেনিয়া এবং অস্ট্রেলিয়া। ওশেনিয়ার অন্তর্ভুক্ত দেশ কয়টা? দুইটা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। আমাদের এই প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল পলিনেশিয়ার অন্তর্ভুক্ত দেশ কোনটি। পলিনেশিয়া, আমরা পলিনেশিয়ার মধ্যে কি পড়েছি? টোঙ্গা পড়েছি, টুভেলু পড়েছি, সামোয়া পড়েছি, তাহিতি পড়েছি। তাহলে আমরা অপশন এতে দেখতে পাচ্ছি পলিনেশিয়া অন্তর্ভুক্ত একটা দেশের কথা বলা হয়েছে। অনেক আলোচনা করেছি, আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বোঝালে আমি পরবর্তী আলোচনাটা শুরু করতে পারি। আপনারা ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন যারা আমার সাথে যুক্ত আছেন। সেটা হতে পারে আপনি জুমে, হতে পারে আপনি লাইভে। আপনারা ক্লিয়ার কিনা একটু বলেন তো। আমি ওশেনিয়া মহাদেশকে পড়িয়েছি চারটা ভাগে ভাগ করে। ওশেনিয়া মহাদেশের পার্ট চারটা, একটা হচ্ছে ওশেনিয়া, পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া। মানে ওশেনিয়া মহাদেশের ভৌগোলিক অঞ্চল পড়িয়েছি। এই এক একটা ভৌগোলিক অঞ্চলে আবার একাধিক দেশ রয়েছে, সেটাও দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন তাহলে আমরা পরের প্রশ্নটা দেখব। হু ইজ দ্য ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার ইন দ্য ওয়ার্ল্ড? জানতে চাওয়া হয়েছে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে। এর মানে নারীদেরকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। এখানে যে নারী সমাজ আছেন, আপনারা আগামীর ভবিষ্যতের প্রধানমন্ত্রী বাংলাদেশের। যেহেতু বাংলাদেশের নারী নেতৃত্বটা যদিও অনেক দিন ছিল, এখন বর্তমানে নেই, কিন্তু বাংলাদেশ নারী নেতৃত্বে এগিয়ে যাবে এবং ভালো কিছু করবে অন্যান্য দেশের তুলনায়, এটা প্রত্যাশা রাখা যায়। কারণ নারীদের মধ্যে এই পসিবিলিটি কিংবা সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। এটা আমার কথা না, এটা যারা বিশ্বে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, বিশ্বকে নিয়ে কাজ করছেন, তাদের কথা। আচ্ছা, মেলানেশিয়াটা একবার জমি কেউ আছেন আপনি জানতে চেয়েছেন, মেলানেশিয়ার আরেকবার বললে ভালো হয়। দেখুন, মেলানেশিয়ার মধ্যে কিছু দেশ রয়েছে যারা হচ্ছে ফিজি, ভানুয়াতু, বিসমার্ক, সলোমন দ্বীপপুঞ্জ, পাশাপাশি শান্ত ক্রুজ। লিখে ফেলুন। আচ্ছা, এখানে আনসার করেছেন আপনারা, সেটা হচ্ছে অপশন ডি। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন শ্রীমাভো বন্দরনায়েকে। আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, যদি শ্রীমাভো বন্দরনায়েকে হয়ে থাকেন, উনি কোন দেশের প্রধানমন্ত্রী? কেউ কেউ আনসার করেছেন শ্রীলঙ্কা। তাহলে আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্ন হচ্ছে উনি বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। সাল কত ছিল? কত সালে উনি বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন? আপনারা অনেকে আনসার দিয়েছেন। ঝর্ণা আক্তার নিজের আনসার দিয়েছেন, শ্রাবণ মজুমদার, নাসরিন ফেরদৌস, এইচ এম জহির রেহান, তানহা ইসলাম, মোহাম্মদ আবরার, ঐশী দাশগুপ্ত, সোনিয়া হক, রনি মজুমদার, সামিয়া ইসলাম, শাহাবুদ্দিন। আপনারাও সঠিক আনসার দিয়েছেন, বাট আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, উনি কত সালে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন? আপনারা এই প্রশ্নের টপিকের নাম দিবেন ওমেন লিডারশিপ, নারী নেতৃত্ব। আপনারা এই প্রশ্নের টপিকের নাম দিবেন ওমেন লিডারশিপ, নারী নেতৃত্ব। দেখুন, বিশ্বের নারীদের অবদান, সেটা সমাজ, রাজনীতি ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে যে নারীদের অবদান রয়েছে, নারীরা যে নেতৃত্ব দিয়ে যাচ্ছে, আপনারা এই বিষয়গুলো অবশ্যই পড়বেন। নারী সমাজ পড়ে যাবেন, অবশ্যই নারী পড়বেন। ওকে, তাহলে চলুন আমরা বাকি অপশনগুলো পড়ি। দেখুন, যদি এখানে প্রশ্ন এই প্রাইম মিনিস্টার না থেকে প্রশ্নটা যদি হতো ফার্স্ট প্রেসিডেন্ট, তখন কিন্তু আপনারা আনসার করতেন ইসাবেলা পেরন। বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট ইসাবেলা পেরন, ওনার দেশ হচ্ছে আর্জেন্টিনা। আবারও বলছি, বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্টের নাম ইসাবেলা পেরন, ওনার দেশ আর্জেন্টিনা। পরেরটা দেখুন, অপশন বি, মেঘবতী সুকর্ণপুত্রী। মেঘবতী সুকর্ণপুত্রী, ওনার পরিচয় হচ্ছে ফার্স্ট মুসলিম ফিমেল প্রেসিডেন্ট, বিশ্বে প্রথম মুসলিম নারী রাষ্ট্রপতি যদি বলা হয়, যার নাম হচ্ছে মেঘবতী সুকর্ণপুত্রী। এই ভদ্র মহিলার দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া। আপনারা কি সালটা দিতে পেরেছিলেন? হ্যাঁ, 1960 সাল। অনেকেই আনসার করেছেন 1960। এর মানে শ্রীমাভো বন্দরনায়েকে
শ্রীলঙ্কা থেকে 1960 সালে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন? আমরা অপশন এ কি দেখেছি, বিশ্বের প্রথম নারী কিংবা মহিলা প্রেসিডেন্ট ইসাবেলা পেরন, ওনার দেশ হচ্ছে আর্জেন্টিনা। অপশন বি মেঘবতী সুকর্ণপত্রী, ওনার পরিচয়টা হচ্ছে বিশ্বের প্রথম মুসলিম নারী রাষ্ট্রপতি, দেশ ইন্দোনেশিয়া। বেনজির ভুট্টোর দেশ হচ্ছে পাকিস্তান। পাকিস্তান, ওনার পরিচয়টা হচ্ছে ফার্স্ট মুসলিম ফিমেল প্রাইম মিনিস্টার। বিশ্বের প্রথম মহিলা এবং মুসলিম দুইটি মাথা রাখতে, বিশ্বের প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো, যার দেশ পাকিস্তান। বিশ্বের প্রথম নারী এবং মুসলিম রাষ্ট্রপতিকে মেঘবতী সুকর্ণপত্রী, ইন্দোনেশিয়া থেকে। এর মানে আপনারা এখানে চারটা অপশন থেকে প্রথম প্রথম চারটা, মানে প্রথম প্রথম প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রথম শব্দটা থাকবে, চারটা তথ্য জানতে পেরেছেন। আশা করি সবাই ক্লিয়ার। আপনাদের কমেন্টটা আমি জানতে চাচ্ছি যে আসলে বুঝতে পেরেছেন কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা। যারা জুমে আছেন আমাকে জানাবেন। ওকে, ধন্যবাদ। চলুন আমরা পরের প্রশ্নটা দেখি। হোয়ার আর দ্য জুলু ট্রাইবস ফ্রম? মানে জানতে চাওয়া হচ্ছে জুলু ট্রাইবস, এই জুলু ট্রাইবস কোথায় বাস করে। এর মানে আপনি বিশ্বের গুরুত্বপূর্ণ উপজাতি জাতি সম্প্রদায় পড়ে যাবেন। যারা বাংলা এবং ইংরেজি যে কোনো সেক্টর পরীক্ষা দিচ্ছেন, বিভিন্ন দেশের জাতি উপজাতি সম্প্রদায় পড়ে যাবেন। এখান থেকে একটা প্রশ্ন প্রায় আসে, সেটা ব্যাংক, বিসিএস, এনটিএসসি, প্রাইমারি। জাতি উপজাতি সম্প্রদায় পড়ে যাবেন। এখানে জানতে চাওয়া হয়েছে, এর এই টপিক হচ্ছে ট্রাইবস। এখানে টপিক ট্রাইবস। এখানে জানতে চাওয়া হচ্ছে জুলু ট্রাইবস কোথায় বাস করে। সেন্ট্রাল আফ্রিকা, সাউথ আফ্রিকা, নেপাল, মঙ্গোলিয়া। চলো আমি দেখি। মঙ্গোলিয়া কারা বাস করে? মঙ্গোলিয়া বাস করে তাতার। তাতার উপজাতি বাস করে মঙ্গোলিয়াতে। নেপালে বাস করে শেরপা। পাশাপাশি আরেকটা পড়তে পারেন গুর্খা। এই দুইটা উপজাতি নেপালে বাস করে। সাউথ আফ্রিকায় বাস করে জুলু উপজাতি। সেন্ট্রাল আফ্রিকায় বা মধ্য আফ্রিকায় বাস করে পিগমি। পিগমি উপজাতি বাস করে সেন্ট্রাল আফ্রিকার কঙ্গোতে। কঙ্গোতে বাস করে পিগমি উপজাতি। তাহলে আমরা চারটা অপশন থেকে চারটা নতুন তথ্য জানতে পেরেছি। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন যে জুলু উপজাতি বাস করে দক্ষিণ আফ্রিকায়। ওকে, ফাইন, ধন্যবাদ যারা সঠিক উত্তর দিয়েছেন এবং এখনো দিচ্ছেন অনেকেই। চলুন আমরা পরের প্রশ্নটা দেখব। দ্য ওল্ড নেম অফ তাইওয়ান। এর মানে আপনাকে যেটা পড়তে হবে, বিভিন্ন দেশ কিংবা শহর কিংবা অঞ্চলের ওল্ড নেম, প্রেজেন্ট নেম পড়তে হবে। এটাই একটা টপিক। এটা বাংলায় পড়তে পারেন, ইংলিশেও পড়তে পারেন। ওল্ড নেম অ্যান্ড প্রেজেন্ট নেম, এটাই কিন্তু একটা টপিক। মানে কোনো শহর বা দেশের পুরাতন নাম, নতুন নাম। ইংলিশে বললে ওল্ড নেম, প্রেজেন্ট নেম, এটা একটা টপিক, এটা আপনাকে পড়তে হবে। তাইওয়ান জানতে চাওয়া হয়েছে, তাইওয়ান এর পুরাতন নাম কি বা ওল্ড নেম কি? কনস্ট্যান্টিনোপল, ফর্মোজা, গল, মেসোপটেমিয়া। দেখুন, মেসোপটেমিয়া এটা ইরাকের পূর্ব নাম। ইরাককে একসময় বলা হতো মেসোপটেমিয়া। পরে প্রশ্ন গল। গল কোন দেশ বা কোন অঞ্চলের পুরাতন নাম বলুন তো? কোন দেশ বা অঞ্চলের পুরাতন নাম গল? একটু আমাকে বলুন দেখি কারা বলতে পারবেন। ইস্তানবুল। ইস্তানবুলের পুরাতন নাম হচ্ছে কনস্ট্যান্টিনোপল। ইস্তানবুল। ইস্তানবুল। ইস্তানবুলের পুরাতন নাম কনস্ট্যান্টিনোপল। গল কোন দেশের পুরাতন নাম একটু বলুন তো? তাইওয়ানের পুরাতন নাম ফর্মোজা। এর মানে 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি। তাইওয়ানের পূর্ব নাম ফর্মোজা। তো আপনাদের কাছে আমার প্রশ্ন ছিল, গল কোন দেশের পুরাতন নাম? কেউ বলতে পারবেন? গল জুমে লিখেছেন শ্রীলঙ্কা। না, শ্রীলঙ্কার পুরাতন নাম হচ্ছে সিলন। শ্রীলঙ্কার পুরাতন নাম কি? বর্তমান যাকে আপনি শ্রীলঙ্কা হিসেবে চিনেন, এর পুরাতন নাম হচ্ছে সিলন। আর গল হচ্ছে ফ্রান্সের পুরাতন নাম বা পূর্ব নাম। ফ্রান্সের পূর্ব নাম গল। এখানে অনেকে আনসার দিয়েছেন। শ্রাবন্তী মোনালিসা আনসার দিয়েছেন। আবু সৈয়দ দীপু আনসার দিয়েছেন। ঐশী দাস লিখেছেন। ওকে, ধন্যবাদ। সোনিয়া হক দিয়েছেন। আর ফ্রান্সের পূর্ব নাম গল। ওকে, ঠিক আছে, চলুন আমরা পরের প্রশ্নটা দেখি।
এখানে একটা বর্ডার লাইনের কথা বলা হয়েছে, মানে একটা সীমান্ত রেখা। এর মানে আপনি এই প্রশ্নের টপিকের নাম দিবেন বর্ডার। বর্ডার বা সীমানা বা সীমান্ত রেখা, আপনি যেভাবে পড়ুন সমস্যা নেই। এখানে বলা হয়েছে দা, একটা বর্ডার আছে ব্ল্যাঙ্কের মধ্যে, ইজ দ্য বর্ডার ইন বিটুইন চায়না অ্যান্ড ইন্ডিয়া ইন ইস্টার্ন সেক্টর। ভারতের পূর্ব দিকে ভারত এবং চায়নার মধ্যে একটা সীমারেখা আছে বা সীমান্ত রেখা রয়েছে। ভারত এবং চীনের মধ্যে পূর্ব দিকে ইস্টার্ন সেক্টরে একটা সীমান্ত রেখা আছে। জানতে চাওয়া হয়েছে সেই সীমান্ত রেখার নাম কি? লাইন অফ কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ম্যানারহেম লাইন, ম্যাকমোহন লাইন। দেখি আপনারা আনসার করতে পারেন কিনা। যারা জুমে আছেন তারাও চেষ্টা করবেন, যারা লাইভে আছেন তারাও চেষ্টা করবেন। কি হবে বলুন? কেউ কেউ লিখছেন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, কেউ কেউ লিখছেন ম্যাকমোহন লাইন। তাহলে আমরা কোনটা নিব বলুন তো? ম্যাকমোহন নিব নাকি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নিব বলুন? কোনটা সঠিক উত্তর হবে? দুইটাই কিন্তু কাশ্মীরে, হ্যাঁ। বাট এখানে ব্যাপার হচ্ছে ইস্টার্ন সেক্টর। ইস্টার্ন সেক্টর বললে কোনটা নিব, ম্যাকমোহন নাকি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল? আচ্ছা আসুন, লাইন অফ কন্ট্রোল হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান। ইন্ডিয়া পাকিস্তান লাইন অফ কন্ট্রোল। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ইন্ডিয়া চীন। ম্যাকমোহন লাইন ইন্ডিয়া চীন। ম্যাক সরি ম্যানারহিম লেন্স, একটু ভুল হয়েছে। ম্যাকমোহন লাইন ইন্ডিয়া চীন এবং ম্যানারহিম লাইন এটি হচ্ছে রাশিয়া এবং ফিনল্যান্ড। রাশিয়া এবং ফিনল্যান্ড এই দুইটা দেশের সীমারেখাকে কি বলা হয়? ম্যানারহিম লাইন। বাট এখানে জানতে চাওয়া হয়েছিল যে ভারত এবং চীনের পূর্ব দিকে যে সীমারেখাটা রয়েছে এটার নাম কি? এটার নাম কি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নাকি ম্যাকমোহন লাইন? দেখুন, যদি পূর্ব দিকে শব্দটা উল্লেখ থাকে তখন ম্যাকমোহন আনসার করবেন, তখন আপনারা আনসার করবেন ম্যাকমোহন। আর যদি পূর্ব শব্দটা উল্লেখ না থাকতো তখন আপনারা আনসার করতেন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে চলুন আমরা পরের প্রশ্নটা দেখি। হুইচ কান্ট্রি হ্যাজ ইন্টেলিজেন্স এজেন্সি? পরের প্রশ্নটা হচ্ছে হুইচ কান্ট্রি হ্যাজ ইন্টেলিজেন্স এজেন্সি ইজ এম, এটা আই না, এটা সরি ওয়ান না, এটা হচ্ছে আই, MI6। কোন দেশের একটা ইন্টেলিজেন্স এজেন্সি রয়েছে যার নাম হচ্ছে MI6? দেখুন, ইন্টেলিজেন্স এজেন্সি দ্যাট মিনস গোয়েন্দা সংস্থা। আপনারা বাংলা বইয়ে খুঁজবেন গোয়েন্দা সংস্থা, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা, ইংলিশে বলা হয় ইন্টেলিজেন্স এজেন্সি। এখানে আমরা অপশন এ দেখতে পাচ্ছি ইন্ডিয়া। ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থার নাম র। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কি আপনারা কমেন্টে জানাবেন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কি আপনারা কমেন্টে জানাবেন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কি বলুন তো? আমি আপনাদের কাছে জানতে চেয়েছি ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কি, কেউ বলতে পারবেন? হ্যাঁ লিখেন। অনেকে লিখেছেন মোসাদ, ফাইন। অনেকে লিখেছেন মোসাদ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কি? মোসাদ। মোসাদ থাকতে পারে, সিনবেদ থাকতে পারে, সিনবেদ। আর একটা জেনে রাখুন, মোসাদ, আমান, সিনবেদ, এরা কিন্তু ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। এবার আসুন ইউএসএ। ইউএস এর গোয়েন্দা সংস্থার নাম কি? CIA, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, FBI, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এই দুইটাই কিন্তু ইউএস এর ইন্টেলিজেন্স এজেন্সি। CIA সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, FBI ফেডারেল ব্যুরো অফ ইন্টেলিজেন্স। পরে আসুন ইউকে। ইউকে এর এখানে আনসার হবে ইউকে, কারণ মিলিটারি ইন্টেলিজেন্স সেকশন 6। দেখুন MI এর এলাবোরেশন হচ্ছে
মিলিটারি ইন্টেলিজেন্স সেকশন মানে এই সেকশন। আর 6 মিলিটারি ইন্টেলিজেন্স সেকশন 6, এটি হচ্ছে ইউকে এর ইন্টেলিজেন্স এজেন্সি অথবা গোয়েন্দা সংস্থা। আশা করি সবাই ক্লিয়ার। তাহলে চলুন আমরা পরের প্রশ্নটা দেখি। আচ্ছা, এটা কি প্রাইমারি প্রশ্নে এসেছিল? ঝর্ণা আক্তার নির্ঝরা লিখেছেন প্রাইমারি প্রথম ধাপের প্রশ্ন 2023-এর। ওকে, আসতে পারে। এজন্য আমি বলেছি আজকে আমি যে টপিকগুলো আলোচনা করব এখানে, এই টপিক থেকে বাংলাদেশের যে কোনো পরীক্ষা প্রশ্ন হতে পারে। এবার আপনার কাজ হচ্ছে আপনি আজকে যে কয়টা টপিক পাবেন এই টপিক আপনি যে কোনো সেক্টরে প্রিপারেশন নেন না কেন, আপনি প্রাইমারি প্রিপারেশন নিচ্ছেন কোনো সমস্যা নেই, এই টপিকগুলো পড়ে যাবেন, নিজ দায়িত্বে পড়ে রাখবেন। ব্যাংকের প্রিপারেশন নিচ্ছেন, টপিকগুলো পড়ে রাখবেন। যারা 47তম বিসিএস দিবেন আপনারাও অবশ্যই এই টপিকগুলো পড়বেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কান্ট্রিজ ডাজ নট শেয়ার এনি বর্ডার উইথ চায়না? এর মানে এখানে যে 4টা অপশন রয়েছে বা 4টা দেশ রয়েছে, এর মধ্যে কোনো একটা দেশের সাথে চীনের সীমারেখা নেই। এক কথায় বাকি 3টা দেশের সাথে চীনের কিন্তু বর্ডার বা সীমান্ত কিংবা সীমারেখা রয়েছে। দেখুন, বিশ্বে সবচেয়ে বেশি সীমানা রয়েছে চীনের সাথে। একক দেশ হিসেবে কথা বললে যদি বলা হয় কোন দেশের সাথে বেশি দেশের সীমানা আছে, তাহলে আপনার আনসার করবেন চীন, কারণ চীনের সাথে 14টা দেশের সীমানা রয়েছে। চীনের সাথে 14টা দেশের স্থলপথে ল্যান্ড মাসের দিক থেকে চীনের সাথে 14টা দেশের সীমানা রয়েছে। আর যদি বলা হয় ওয়াটার ল্যান্ড মানে জলভাগে বা ওয়াটার মাস, ওয়াটার মাসের দিক থেকে চীনের সাথে 2টা দেশের সীমানা রয়েছে। এর মানে স্থলভাগের দিক থেকে চীনের সাথে 14টা দেশের সীমানা রয়েছে, আর জলভাগে চীনের সাথে 2টা দেশের সীমানা রয়েছে। সেই 2টা দেশ হচ্ছে সাউথ কোরিয়া, আর একটা দেশ হচ্ছে জাপান। আর স্থলভাগে চীনের সাথে কয়টা? 14টা। চলুন আমি 14টা লিখে দিচ্ছি। রাশিয়া, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া। 1 2 3, রাশিয়া, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, এই 3টা দেশের সাথেই চীনের সীমারেখা রয়েছে। 4 নেপাল, 5 ভুটান, 6 ইন্ডিয়া, 7 পাকিস্তান, 8 আফগানিস্তান, 9 তাজিকিস্তান, 10, 10টা কোথায় লিখবে, জায়গা তো সমস্যা। আচ্ছা, এখানে লিখে লাওস। 11 ভিয়েতনাম, 11 ভিয়েতনাম, 12 মিয়ানমার। আমি 13-14টা বলে দিচ্ছি, কাজাখস্তান এবং কিরগিজস্তান। আমি 13-14টা লিখতে পারছি না, আচ্ছা একটু লিখে দেই। কাজাখস্তান, 14 কিরগিজস্তান, কিরগিজস্তান। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 14টা দেশ লিখেছি। চীনের সাথে 14টা দেশের সীমানা রয়েছে, 14টা দেশে আমি এখানে লিখেছি। পাশাপাশি আমি এখানে লিখেছি আহ ইসের সাথে, কি বলে এটাকে, চীনের সাথে 2টা দেশের জলপথেও আবার সীমানা রয়েছে। ওকে, তাই আমরা বলতে পারি বিশ্বের সবচেয়ে বেশি সীমানা রয়েছে চীনের সাথে। পাশাপাশি একটা বিষয় মাথায় রাখবেন, রাশিয়ার সাথেও কিন্তু 14টা দেশের সীমানা রয়েছে। তাহলে কেন পরীক্ষায় যদি প্রশ্ন হয় আপনি চীনকে আনসার করবেন? রাশিয়ার সাথেও 14টা দেশের সীমানা রয়েছে, চীনের সাথেও 14টা দেশের সীমানা রয়েছে, আপনি কেন পরীক্ষায় প্রশ্ন আসলে চীনকে আনসার করেন? কারণ এটাই, কারণ চীনের সাথে 14টা দেশের স্থলভাগে যেমন সীমানা রয়েছে, 2টা দেশের কিন্তু আবার জলভাগেরও সীমানা রয়েছে। তাহলে আমরা বলতে পারি চীনের সাথে 16টা দেশের সীমানা রয়েছে। এজন্য বলা হয় সবচেয়ে বেশি সীমানা বেষ্টিত বা সীমান্ত ঘেরা দেশ হচ্ছে চীন। আশা করি আপনারা ব্যাপারটা ক্লিয়ার।
ওকে, অনেকেই লিখেছেন দেশগুলোর নাম, ফাইন। রাশিয়ার সাথেও কিন্তু 14টা দেশের সীমানা রয়েছে। আমার যেহেতু স্পেস না, এজন্য আমি লিখছি না, আমি একবার বলে দিচ্ছি রাশিয়ার সাথে যারা জড়িত উল্লেখযোগ্য দেশগুলো আমি বলে দিচ্ছি: স্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, জর্জিয়া, মঙ্গোলিয়া এবং উত্তর কোরিয়া। পাশাপাশি আপনি পড়বেন পোল্যান্ড, ফিনল্যান্ড। পাশাপাশি পড়বেন চীন, ইউক্রেন, বেলারুশ। আমি উল্লেখযোগ্য যে দেশগুলো আছে সেই দেশগুলো বলেছি। মধ্য এশিয়ার 2টা দেশ রয়েছে, সেটা হচ্ছে কাজাখস্তান, কিরগিজস্তান। আর একটা দেশ পড়বেন, সেটা হচ্ছে রাশিয়ার সাথে যুক্ত তাজিকিস্তান। আপনাদের কাজ হচ্ছে রাশিয়ার সাথে যে 14টা দেশ রয়েছে, চীনের সাথে যে 14টা দেশ রয়েছে, 14টা দেশ একদম মুখস্থ রাখবেন। কারণ পরীক্ষায় কিন্তু এভাবে প্রশ্ন হতে পারে, সেটা বাংলায় হোক আর ইংরেজিতে হোক। এখানে জানতে চাওয়া হচ্ছে নিচের কোন দেশটি চীনের অন্তর্ভুক্ত নয় বা চীনের সাথে সীমানা বেষ্টিত নয়। তাহলে আপনারা আনসার করবেন কোনটি? মালদ্বীপ। কারণ মালদ্বীপের সাথে চীনের কোনো সীমানা নেই। বাকি প্রত্যেকটা দেশের সাথে কিন্তু চীনের সীমানা রয়েছে। আশা করি সবাই 15 নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছেন। চলুন আমরা পরের প্রশ্নটা দেখি। ওকে, 16 নম্বর প্রশ্নটা কি? দ্য ডিপেস্ট ওশানিক ট্রেন্স অন আর্থ। জানতে চাওয়া হয়েছে বিশ্বে দ্য ডিপেস্ট ওশানিক ট্রেন্স অন আর্থ মানে বিশ্বে সবচেয়ে গভীরতম সমুদ্র খাত কোনটি? বিশ্বে সবচেয়ে গভীরতম সমুদ্র খাত কোনটি? মানে বিশ্বে যে 5টি মহাসাগর রয়েছে, এর মধ্যে গভীরতম খাতের নাম কি বলুন তো? মহাসাগরের সবচেয়ে গভীরতম খাতের নাম কি? আপনারা আনসার দিয়েছেন অনেকেই। আর যারা জুমে আছেন, আপনারা একটু চেষ্টা করুন। হ্যাঁ, অনেকে আনসার দিয়েছেন। 16 নম্বরে সি, মারিয়ানা ট্রেন্স লিখেছেন। ওকে, ফাইন, এটাই হবে আনসার। তো আপনাদের কাছে আমার প্রশ্ন, পুয়ের্তো রিকো খাত এটা কোথায় অবস্থিত? আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের গভীরতম খাতের নাম হচ্ছে পুয়ের্তো রিকো খাত। জাভা খাত বা জাভা ট্রেন্স, এটি ভারত মহাসাগর, ইন্ডিয়ান ওশান। ভারত মহাসাগরের গভীরতম খাতের নাম হচ্ছে জাভা খাদ। সাউথ স্যান্ডউইচ ট্রেন্স, এর গভীরতম খাত হচ্ছে সাউথ ওশান। দক্ষিণ মহাসাগরের গভীরতম খাদের নাম হচ্ছে সাউথ স্যান্ডউইচ ট্রেন্স। মারিয়ানা ট্রেন্স এর অবস্থান কোথায়? প্রশান্ত মহাসাগরে, প্যাসিফিক ওশান। প্যাসিফিক ওশান বা প্রশান্ত মহাসাগরের গভীরতম খাদের নাম মারিয়ানা ট্রেন্স। জাভা খাত, এটির অবস্থান হচ্ছে ভারত মহাসাগরে। পুয়ের্তো রিকো খাত, এর অবস্থান হচ্ছে আটলান্টিক মহাসাগরে। এর মানে আমরা এখান থেকে 4টা মহাসাগরের 4টা গভীরতম খাদের নাম শিখলাম। সোনিয়া হক লিখেছেন আটলান্টিক মহাসাগর। না, আটলান্টিক মহাসাগর হবে না কিন্তু। ওকে, পরের প্রশ্নটা দেখুন। ওকে, পরের প্রশ্নটা চলুন দেখি। কাস্পিয়ান সি ইজ দা ইন দা ওয়ার্ল্ড। কাস্পিয়ান সি কে কি বলা হয়? কাস্পিয়ান সাগরের পরিচয়টা কি আপনার কাছে? এটি কি বিশ্বের বিগেস্ট সি, ডিপেস্ট সি, সল্টেস্ট সি? আপনি কাস্পিয়ান সাগরকে কি বলবেন? এটি কি সবচেয়ে বৃহত্তম মানে বৃহত্তম সাগর, গভীরতম সাগর, নাকি লবণাক্ত সাগর, নাকি A+B দুইটাই বলা যায়? তো বলুন তো কি হবে, কাস্পিয়ান সাগরের পরিচয় কি? 17A, কাস্পিয়ান সাগর বিগেস্ট লিখেছেন কেউ একজন। ইশরাত জাহান সাবিনা কি লিখেছেন? এ, মানে এটি বিগেস্ট। ওকে, আর কেউ কমেন্টে কি লিখছেন আপনারা? আর জুমে যারা আছেন একটু কমেন্টে লিখেন। সামি ইসলাম লিখেছেন 17A, কাস্পিয়ান সাগর বিশ্বের বৃহত্তম সাগর। শারমিন ইতি লিখেছেন A+B, বৃহত্তম প্লাস গভীরতম। না, দেখেন, কাস্পিয়ান সাগর হচ্ছে গভীরতম সাগর। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে বিগেস্ট সি কোনটা? বিশ্বের বিগেস্ট সি কোনটা? আয়তনে বৃহত্তম সাগর কোনটা বলুন তো? আয়তনে আর লবণাক্ত হচ্ছে ডেড সি।
ডেড সি এর অবস্থান জর্ডানে। তো আপনাদের কাছে আমার প্রশ্ন, বিশ্বের বৃহত্তম সাগর কোনটি? বিশ্বের বৃহত্তম সাগর কোনটি, এই আনসারটা আপনারা দিবেন। আপনি যে কোনো ভাবে সাপোর্ট নিয়ে বা হেল্প নিয়ে আপনি বলতে পারেন। বিশ্বের বৃহত্তম সাগরের নাম কি? কাস্পিয়ান সাগরের পরিচয় হচ্ছে এটি ডিপেস্ট বা গভীরতম সাগর। বিশ্বের বৃহত্তম সাগরের নাম কি? রনি মজুমদার লিখেছেন দক্ষিণ চীন সাগর। আবু সাইদ দীপু লিখেছেন সাউথ চায়না সি। ফাইন, বিশ্বের বৃহত্তম, বিগেস্ট থাকুক আর লার্জেস্ট থাকুক, আনসার কি হবে? সাউথ চায়না সি বা দক্ষিণ চীন সাগর। এটি হচ্ছে বিশ্বের বৃহত্তম সাগর, দক্ষিণ চীন সাগর। সোনিয়া হক কি লিখেছেন গভীরতম বৈকাল হবে না? ওটা তো হ্রদ আপু, সোনিয়া আপু, ওটা তো হ্রদ। আমরা তো পড়ছি সাগর। এর মানে আমাদের এই টপিকের নাম ছিল কিন্তু সাগর। আপনি সাগর পড়ে যাবেন, এটা একটা টপিক সাগর, আগেরটা ছিল মহাসাগর। আগের প্রশ্নের টপিকের নাম ছিল মহাসাগর, এটা হচ্ছে সাগর। হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড, এর মানে আপনাকে বিশ্বের আলোচিত গুরুত্বপূর্ণ বৃহত্তম যেভাবে চিন্তা করুন না কেন, রিভার পড়ে যেতে হবে পরীক্ষার হলে। এখানে জানতে চাওয়া হচ্ছে লংগেস্ট রিভার কোনটা। নীল, অ্যামাজন, ভলগা, ইয়াংসিকিয়াং। ভলগা স্পেলিংটা ভুল হয়েছে, এটা হচ্ছে ভলগা। আর এটা উচ্চারণটা হচ্ছে ইয়াংসিকিয়াং। ইয়াংসিকিয়াং, ইয়াংসিকিয়াং। যারা আমার সাথে জুমে আছেন, আপনাদের বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে একটু আমাকে বলুন তো। যারা আমার সাথে জুমে আছেন, আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা বলুন, আমাকে একটু কমেন্টে জানাবেন। বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা আপনাদের, কোনো মানে আপনারা ক্লাস করে কিংবা আমার সাথে যুক্ত থেকে কোনো সমস্যা ফিল করছেন কিনা আমাকে জানান। ওকে ফাইন, অনেকে কমেন্ট করেছেন না, ঠিক আছে। আচ্ছা, এখানে জানতে চাওয়া হচ্ছে এখানে লংগেস্ট রিভার কোনটা। দেখেন, একটা হচ্ছে লংগেস্ট, সেটা যদি হয় তাহলে হবে নীল নদ। নীল নদ আফ্রিকা মহাদেশের 11টা দেশ দিয়ে প্রবাহিত হয়েছে। আফ্রিকা মহাদেশের 11টা দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে নীল নদ। এটি হচ্ছে বিশ্বের দীর্ঘতম নদী। যদি পরীক্ষা কখনো প্রশ্ন হয় লার্জেস্ট রিভার কোনটি, তাহলে আনসার করবেন অ্যামাজন রিভার। এটি হচ্ছে বৃহত্তম, দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় দিক থেকে চিন্তা করলে আয়তনে বৃহত্তম নদী হচ্ছে অ্যামাজন। এই অ্যামাজন নদী 8টা দেশ দিয়ে প্রবাহিত হয়েছে। কয়টা? 8টা। নীল নদ প্রবাহিত হয়েছে আফ্রিকা মহাদেশের 11টা দেশ দিয়ে, আফ্রিকা মহাদেশের 11টা দেশ। আর লার্জেস্ট বললে অ্যামাজন, এটি সাউথ আমেরিকা, সাউথ আমেরিকার 8টা দেশ দিয়ে প্রবাহিত হয়েছে। ভলগা, এটি ইউরোপের বৃহত্তম নদী, লার্জেস্ট ইন ইউরোপ। ইউরোপের বৃহত্তম নদী হচ্ছে ভলগা। ইয়াংসিকিয়াং, এটি লার্জেস্ট ইন এশিয়া, এশিয়ার বৃহত্তম নদী ইয়াংসিকিয়াং। এই ইয়াংসিকিয়াং এর অবস্থান হচ্ছে চীনে। চায়নার বৃহত্তম নদী, পাশাপাশি আপনাকে মাথায় রাখতে হবে এটি এশিয়ার বৃহত্তম নদী ইয়াংসিকিয়াং। অপশন সি ইউরোপ, ভলগা, এটি ইউরোপের বৃহত্তম নদী। দক্ষিণ আমেরিকার বৃহত্তম নদী, পাশাপাশি এটা মাথায় রাখবেন পৃথিবীর মধ্যে বৃহত্তম নদী অ্যামাজন। নীল নদ আফ্রিকা মহাদেশের দীর্ঘতম নদী, বৃহত্তম নদী, পাশাপাশি বিশ্বের দীর্ঘতম নদী প্রশ্ন আসলে বা লংগেস্ট আসলে আনসার করবেন নীল নদ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। চলুন আমরা পরের প্রশ্নটা দেখি। হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক অন ইচ অফ দ্য 7 কন্টিনেন্টস। দেখুন, 7 মহাদেশে 7টা পর্বত রয়েছে যাদেরকে বলা হয় 7 সামিট। দেখুন, আপনারা আপনার বই থেকে 7 সামিট পড়বেন, আপনি আপনার বই থেকে 7 সামিট পড়বেন। 7 মহাদেশের সর্বোচ্চ যে পর্বত রয়েছে এদেরকে বলা হয় 7 সামিটের অন্তর্ভুক্ত। 7 সামিট পড়বেন, প্রত্যেকটা মহাদেশের বৃহত্তম পর্বত এর অন্তর্ভুক্ত। 7 মহাদেশের 7টা পর্বত। এখানে জানতে চাওয়া হয়েছে যে এই 7টা মহাদেশে যে 7টা পর্বত রয়েছে এর মধ্যে সর্বোচ্চ চূড়া কোনটা, মানে পিক, মানে সর্বোচ্চ চূড়া কোনটা। মাউন্ট কিলিমাঞ্জারো, ডেনালি, মাউন্ট এভারেস্ট, মাউন্ট এলব্রুস। দেখুন, এখানে 4টা মহাদেশের 4টা পিক বা 7 সামিটে অন্তর্ভুক্ত 4টা পিকের কথা বলা হয়েছে। মাউন্ট কিলিমাঞ্জারো এর অবস্থান হচ্ছে আফ্রিকা, মানে এটি আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ চূড়া। ডেনালি
এটির অবস্থান হচ্ছে নর্থ আমেরিকা, উত্তর আমেরিকার সর্বোচ্চ চূড়ার নাম ডেনালি। মাউন্ট এভারেস্ট, এটি এশিয়া মহাদেশের সর্বোচ্চ চূড়া। মাউন্ট এলব্রুস, এটি ইউরোপ মহাদেশের সর্বোচ্চ চূড়া। তো আমরা চারটা মহাদেশের চারটা চূড়া দেখলাম, বাট প্রশ্ন হচ্ছে এখানে সর্বোচ্চ চূড়া কোনটা। যদি এই প্রশ্ন আসে তাহলে আনসার করবেন মাউন্ট এভারেস্ট। তাহলে আনসার হবে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট বিশ্বের বৃহত্তম চূড়া। ওকে, চলুন আমরা পরের প্রশ্নটা দেখি। হুইচ ইজ দ্য বর্ডার অফ নিউ ইয়র্ক অ্যান্ড অন্টারিও। এর মানে একটু আগে আমরা বর্ডার করেছিলাম ভারত পাকিস্তানের, এখানে জানতে চাওয়া হয়েছে নিউ ইয়র্ক। এই নিউ ইয়র্ক কোন দেশের একটা শহর? সেটা হচ্ছে ইউএসএ। অন্টারিও কোন দেশের শহর? কানাডা। এর মানে কানাডা এবং ইউএসএ, বা বলতে পারেন ইউএসএ নিউ ইয়র্ক অথবা কানাডার অন্টারিও শহরকে ঘিরে রেখেছে একটা অঞ্চল বা একটা ভৌগোলিক অঞ্চল। সে অঞ্চলের নাম কি দেওয়া হয়েছে? ওয়াটারফলস। এখানে একটা জলপ্রপাত রয়েছে, এখানে একটা জলপ্রপাত রয়েছে। আপনারা বাংলাদেশের বিভিন্ন জলপ্রপাতের নাম শুনেছেন না? মাধবকুণ্ড জলপ্রপাত, হিমছড়ি জলপ্রপাত, তারপর রয়েছে সীতাকুণ্ড জলপ্রপাত, হামহাম জলপ্রপাত, শুভলং জলপ্রপাত। ঠিক তেমনি নিউ ইয়র্ক এবং অন্টারিও মানে ইউএস এবং কানাডাকে ঘিরে রেখেছে একটা জলপ্রপাত, অথবা বলতে পারেন দুইটা দেশের সীমানা ঘেঁষে একটা জলপ্রপাত রয়েছে। সেই জলপ্রপাতের নাম কি? অ্যাঞ্জেল ফলস, নায়াগ্রা ফলস, ভিক্টোরিয়া ফলস, লিভিংস্টোন ফলস। দেখুন, অ্যাঞ্জেল ফলস এর পরিচয় হচ্ছে টলেস্ট, বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাতের নাম হচ্ছে অ্যাঞ্জেল ফলস। এর অবস্থান হচ্ছে ভেনিজুয়েলা। ভেনিজুয়েলাতে ভেনিজুয়েলাতে অবস্থিত অ্যাঞ্জেল ফলস, এটি বিশ্বের সবচেয়ে উচ্চতম জলপ্রপাত। নায়াগ্রা ফলসের অবস্থান হচ্ছে ইউএস এবং কানাডাকে ঘেঁষে। এর মানে আনসার হবে এটাই, ভিক্টোরিয়া ফলস। এটি আফ্রিকা মহাদেশের দুইটা দেশ, সেটা হচ্ছে জাম্বিয়া জাম্বিয়া এবং জিম্বাবুয়ে। জাম্বিয়া এবং জিম্বাবুয়ে এই দুইটা দেশে হচ্ছে আফ্রিকা মহাদেশের দেশ। এই দুইটা দেশের বর্ডারে অবস্থিত একটা জলপ্রপাত যার নাম হচ্ছে ভিক্টোরিয়া জলপ্রপাত। এবার আসুন লিভিংস্টোন জলপ্রপাত, এর অবস্থানও আফ্রিকা মহাদেশে। এটি হচ্ছে কঙ্গোতে অবস্থিত। কঙ্গোর একটা জলপ্রপাতের নাম কি? লিভিংস্টোন। এর মানে সি এবং ডি এই দুইটা জলপ্রপাতই আফ্রিকা মহাদেশে অবস্থিত। আফ্রিকা মহাদেশে অবস্থিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, রনি মজুমদার, লিভিংস্টোন কঙ্গোতে, ভিক্টোরিয়া জাম্বিয়া এবং জিম্বাবুয়েতে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে চলুন আমরা পরের প্রশ্নটা দেখি। হুইচ ডেজার্ট ইজ লোকেটেড ইন ইস্টার্ন এশিয়া। এখানে চারটা মরুভূমির নাম দেয়া আছে। এখানে চারটা মরুভূমির মধ্যে কোন মরুভূমিটা ইস্টার্ন এশিয়া মানে পূর্ব এশিয়াতে অবস্থিত সেটা জানতে চাওয়া হয়েছে। পূর্ব এশিয়ায় অবস্থিত একটা মরুভূমি রয়েছে, সেই মরুভূমির নাম কি? সাহারা মরুভূমির অবস্থান কোথায়? এটি অবস্থান হচ্ছে আফ্রিকাতে। কালাহরি মরুভূমি, এটিও আফ্রিকার মরুভূমি। পাতাগোনিয়ান মরুভূমি, এটি দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার একটা মরুভূমির নাম হচ্ছে পাতাগোনিয়ান মরুভূমি। সাহারা মরুভূমি আফ্রিকাতে, কালাহরি মরুভূমি আফ্রিকাতে। গোবি ডেজার্ট বা গোবি মরুভূমি অবস্থান হচ্ছে মঙ্গোলিয়াতে। মঙ্গোলিয়া, এই মঙ্গোলিয়া কিন্তু এশিয়া মহাদেশের পূর্ব দিকে অবস্থিত। এজন্য জানতে চাওয়া হয়েছে পূর্ব এশিয়ায় অবস্থিত মরুভূমি কোনটি? এর আনসার হবে গোবি মরুভূমি। এটি মঙ্গোলিয়ায় অবস্থিত। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। শারমিন ইতি দিয়েছেন, সামিয়া ইসলাম দিয়েছেন, তানহা ইসলাম, লিজা আক্তার, ফাইন, মোহাম্মদ আবরার, সোনিয়া হক। ওকে, ঝর্ণা আক্তার, নির্ঝরা, ফাইন। তাহলে চলুন আমরা পরের প্রশ্নটা দেখি। দা স্ট্রেট, এখানে স্পেলিং মিস্টেক আছে। স্ট্রেট, স্টেট মানে হচ্ছে প্রণালী। স্টেট মানে হচ্ছে প্রণালী। এখানে জানতে চাওয়া হয়েছে ইউরোপ এবং এশিয়াকে বিভক্ত করেছে এই প্রণালীর নাম কি? ইউরোপ এবং
এশিয়াকে বিভক্ত করেছে এই প্রণালীর নাম কি সেটা জানতে চাওয়া হয়েছে। যারা আমার সাথে জুমে আছেন তারাও চাইলে আনসার করতে পারেন। ইউরোপ এবং এশিয়াকে বিভক্ত করেছে এই প্রণালীর নাম কি বলুন। ওকে, বসফরাস প্রণালী কেউ আনসার করেছেন। ইউরোপ এবং এশিয়াকে পৃথক করেছে বসফরাস প্রণালী। বাবেল মানদেব প্রণালী, দেখুন বাবেল মানদেব প্রণালী এটি আফ্রিকা, বাংলায় লিখে ফেললাম, ওকে, এশিয়া এই দুইটা মহাদেশকে পৃথক করেছে। ইউরোপ এবং এশিয়াকে পৃথক করেছে বসফরাস প্রণালী। স্টেট অফ জিব্রাল্টার এটি ইউরোপ, ইউরোপ এবং আফ্রিকা এই দুইটা মহাদেশকে পৃথক করেছে। আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, বেরিং প্রণালী কাদেরকে পৃথক করেছে? বেরিং প্রণালী কাদেরকে পৃথক করেছে বলুন তো, বেরিং প্রণালী, বেরিং প্রণালী কাদেরকে পৃথক করেছে? দেখে এটা লিখুন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রণালী, সেটা হচ্ছে বেরিং প্রণালী। দেখুন এই বেরিং প্রণালী পৃথক করেছে এশিয়া এবং উত্তর আমেরিকা। এশিয়া এবং উত্তর আমেরিকা এই দুইটা মহাদেশকে পৃথক করেছে বেরিং প্রণালী। তাহলে আমরা চারটা প্রণালী দেখলাম এবং চারটা প্রণালী কাদেরকে পৃথক করেছে সেটাও দেখলাম। আশা করি সবাই ক্লিয়ার। যারা জুমে আছেন সবাই বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টে লিখবেন। যারা জুমে আছেন একটু রেসপন্স করবেন কমেন্টে আপনারা ক্লিয়ার কিনা। When did সুয়েজ ক্যানেল ওয়াজ ন্যাশনালাইজড? জানতে চাওয়া হয়েছে কত সালে সুয়েজ খালকে জাতীয়করণ করা হয়েছিল। দেখুন 1859 সালে সুয়েজ খাল খননের কাজ শুরু হয়, 1869 সালে সুয়েজ খাল খননের কাজ শেষ হয়ে যায়। 1956 সালে মিশর সুয়েজ খালকে জাতীয়করণ করে। 1969 থেকে 1975 সাল পর্যন্ত এই 7 বছর সুয়েজ খালকে বন্ধ করে রাখা হয়েছিল। আপনারা জানেন 1969 থেকে 1975 সালে এই সময়ের মধ্যে 1969 সালে আরব ইসরায়েলের মধ্যে তৃতীয় যুদ্ধ হয়। এই যুদ্ধের কারণে কিন্তু 1969 থেকে 1975 সাল পর্যন্ত এই সময়টাতে সুয়েজ খাল বন্ধ করে রাখা হয়। আর 1956 সালে সুয়েজ খালকে জাতীয়করণ করা হয়। 1969 সালে সুয়েজ খালকে সবার জন্য উন্মুক্ত করা হয়। 1869 সালে। আর 1859 সালে সুয়েজ খালের খনন কাজ শুরু হয়েছিল। তো আপনারা আশা করি ক্লিয়ার। অনেকে আনসার দিয়েছেন, ঝর্ণা আক্তার আনসার দিয়েছেন, সামিয়া ইসলাম আনসার দিয়েছেন, সাবরিনা মমতাজ সুধা লিখেছেন জামাল আব্দুল নাসের, হ্যাঁ উনি এটা জাতীয়করণ করেছিলেন, ফাইন। মোহাম্মদ আবরার আনসার করেছেন, রহমতুল্লাহ তালুকদার আনসার করেছেন, ঐশী দাশগুপ্ত আনসার করেছেন, ফাইন। সাবরিনা মমতাজ সুধা আনসার করেছেন, সঠিক উত্তর দিয়েছেন। আর রিক্তা আক্তার সঠিক উত্তর দিয়েছেন। এক কথায় সুয়েজ খাল কত সালে জাতীয়করণ করা হয় এই প্রশ্ন আসলে আপনারা আনসার করবেন 1956 সালে। সুয়েজ খালের খনন কাজ শুরু হয় কত সালে? 1859 সালে। সুয়েজ খালের খনন কাজ শেষ হয় এবং আহ সবার জন্য উন্মুক্ত করা হয় 1869 সালে। আশা করি বুঝতে পেরেছেন। চলুন আমরা পরের প্রশ্নটা দেখি। ওকে, এখানে হচ্ছে পরের প্রশ্নটা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নের আনসার কি হবে একটু আপনারা বলেন। এই প্রশ্নের আনসারটা কি হতে পারে? এখন যে প্রশ্নটা আছে এখানের আনসার কি হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন, লেখা আছে বিস্তারিত জানতে ভিজিট করুন, সকল আপডেট সবার আগে পেতে লাইক দিয়ে সাথে থাকুন। কাদের সাথে? আমাদের ক্যারিয়ার ম্যাপের যে ফেসবুক পেজটা আপনারা অনেকে জানেন, আমি জানি না আপনারা কিভাবে ভর্তি হয়েছেন। অনেকে হয়তো পেজটা দেখেন, আপনারা মাঝে মাঝে আপনাদের সামনে যে চলে আসে, আপনি যদি ক্যারিয়ার ম্যাপের পেজ থেকে উপকৃত হয়ে থাকেন, আপনার সামনে চলে আসলে অবশ্যই আমাদের ক্যারিয়ার ম্যাপের পেজে অন্তত একটা লাইক দিয়ে রাখবেন। ওকে, আপনি পাশাপাশি চাইলে আমাদের ইউটিউব চ্যানেল আছে, এখান থেকেও ভিন্ন তথ্য কিন্তু জানতে পারবেন। চলুন দেখি পরে কি আছে। এই হচ্ছে পরের প্রশ্ন। আপনাদের সর্বশেষ প্রশ্ন ছিল এটা, সি ইউ ইন নেক্সট ক্লাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আজকে ক্লাস থেকে একটু হলেও উপকৃত হয়েছেন। যারা জুমে আছেন তাদের মন্তব্যটা একটু জানতে চাচ্ছি, আজকে ক্লাস করে আপনি কি বুঝলেন? যারা জুমে আছেন কমেন্টে লিখবেন। মানে আপনাকে পড়তে হবে ঠিক
জুমে যারা লাইভে আছেন সবার উদ্দেশ্যে একটাই কথা, আপনি বাংলা বিগত, ধরুন আপনি প্রাইমারির বিগত সালে প্রশ্ন পড়বেন, অথবা এনটিএসসি এর বিগত সালে প্রশ্ন পড়বেন, বিসিএস এর বিগত সালে প্রশ্ন পড়বেন, আপনি ব্যাংকের বিগত সালে প্রশ্ন, যে কোনো সেক্টরের বিগত সালে প্রশ্ন পড়ুন না কেন, আপনাকে অবশ্যই ডিটেলসে পড়তে হবে, ব্যাখ্যা সহ পড়তে হবে। প্রশ্ন পড়বেন, পাশাপাশি 4টা অপশনের প্রশ্ন ব্যাখ্যা পড়বেন। তাতে আপনার কি হলো, আপনি একাধিক টপিকের সাথে জড়িত হলেন, একাধিক বিষয় সম্পর্কে জানলেন। মঞ্জুল বিসিএস ক্যাম্পেইনার, হ্যাঁ হাই মঞ্জুল বিসিএস ক্যাম্পেইনার, আপনি শেষের দিকে এসেছেন, আপনাকে ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা সাবরিনা মমতা সুধা, লাস্টের প্রশ্নটা ভালো লাগলো না। হ্যাঁ, এটাই আপনাদের জন্য লাস্টের প্রশ্ন। এটা আসলে আমারও ভালো লাগেনি, শেষ করতে হচ্ছে, শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন। আপনাদের আপনাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে। এরপরে আমি আপনাদের উম, যে লাইভ ক্লাসটা নিব সেটা হচ্ছে জিকের উপর যদি নেই, তাহলে সেটা বাংলায় পড়াবো, পাশাপাশি মাথায় রাখবেন সেটা টপিক ওয়াইজ পড়াবো। ওকে, জুমে একজন লিখেছে আমাদের ইংলিশ ক্লাস হবে বলে লাইভ ঢুকছি, বাট আপনার ক্লাস পেয়েছি, ক্লিয়ার স্যার। ওকে ফাইন, ধন্যবাদ যারা জুমে ছিলেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, ধৈর্য সহকারে ছিলেন। আসলে আপনি পড়বেন কিভাবে সেই ব্যাপারটা এখানে আলোচনা করেছি। সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। জুমের সাথে 1 মিনিট কথা বলবো, যারা জুমে আছেন, লাইভে যারা আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে, যারা জুমে আছেন কথা বলতে পারবে সরাসরি, সাউন্ড দিয়ে দেন। যারা জুমে আছেন আপনারা চাইলে আমার সাথে কথা বলতে পারেন, কারো কোনো কিছু জানার আছে কিনা। 1 মিনিটের মধ্যে আমরা শেষ করব। কারো কোনো প্রশ্ন আছে কি যারা জুমে আছেন? মানে আমি আপনাদের আজকে ক্লাসে শেখানোর চেষ্টা করেছি, আপনি যখন বিগত সালে প্রশ্ন করবেন কিংবা আপনার পড়া দরকার, আপনার অবশ্যই একটা ব্যাংকের প্রশ্ন ব্যাংক কিনবেন, পাশাপাশি সেটা পড়া শুরু করে দিবেন। বাসায় বসে প্রশ্ন ব্যাংক পড়তেই হবে। আপনি বিগত সালের প্রশ্নের প্যাটার্ন যদি না জানেন তাহলে কিন্তু আপনি পরীক্ষা হলে গিয়ে ধরা খাবেন। আপনাকে বিগত সালে প্রশ্ন পড়ে যেতে হবে, বেশি বেশি চর্চা করতে। আমি একটা টপিক পড়িয়ে দিব, আপনার কাজ হচ্ছে বিগত সালে প্রশ্ন পড়া, কারণ বিগত সালে প্রশ্ন পড়লে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে যেহেতু আপনাদের কোনো প্রশ্ন নেই জুমে, আজকে শেষ করে দিই এখানে, ঠিক আছে? কি বলেন যারা জুমে আছেন, শেষ করে দিব? স্যার স্যার আমার পরবর্তী একটা প্রশ্ন ক্লাসগুলো কি ছিল। টপিক ওয়াইজ হবে? পরবর্তীতে আমি জানি না আপনাদের কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস আর হবে কিনা। যদি কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস হয় হয়তো ভালো, যদি হয় তাহলে আপনাদের ক্লাস কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস আর একটা থাকতে পারে, না থাকলে সমস্যা নেই। না থাকলে এরপরে যেদিন জিকে ক্লাস সেটা টপিক ওয়াইজ হবে। আর কখনোই টপিক ওয়াইজ যে ক্লাসটা হবে সেটা কখনোই কিন্তু লাইভে হবে না। আপনারা এই ব্যাপারটা অনেকে বুঝেন না, এজন্য কমেন্ট করেছেন। টপিক ওয়াইজ ক্লাস মানে আপনাদের যে রেগুলার ক্লাস, এটা কখনোই লাইভে হবে না, জাস্ট কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস বলে এটা লাইভ করা হয়েছে। স্যার স্যার আমাদের কি আজকের জিকে কোশ্চেন বইটা গুলো আছে? কি কোনো বুঝিনি, আবার বলুন। স্যার আমাদের যে হ্যান্ডবুকটা দিয়েছেন স্যার, এটা বললে কি হবে জিকে নাকি হ্যাঁ, আবার অন্য আপনি আরেকটা বলতে হবে? রেগুলার ক্লাস করবেন আমার কিংবা আমাদের, আমরা যারা জিকে ক্লাস নিব আমাদের রেগুলার ক্লাস করবেন আর জিকে হ্যান্ডবুক পড়বেন। এর পাশাপাশি আপনাকে আর কিছু পড়তে হচ্ছে না। তারপরে যদি আপনার মনে হয় আপনি ইংলিশ পড়তে অভ্যস্ত না, চাইলে যে কোনো একটা বাংলা জিকে বই পড়েন, যে কোনো একটা বাংলা বই, সেটা আপনার খুশি। আপনি বাজারে গিয়ে যে কোনো একটা বাংলা জিকে বই কিনে নিয়ে আসেন, যদি আপনার ইংলিশ পড়তে সমস্যা হয়, কারণ অনেক সময় হতে পারে আপনি ইংলিশ পড়তে একটু সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনাকে একটা বাংলা জিকে বই পড়া উচিত। স্যার আজকের প্রশ্নগুলো এই হ্যান্ডবুকে কোথায় থেকে ছিল? পাচ্ছি না। সরি, হ্যান্ডবুকের হ্যান্ডবুকের কোন কোশ্চেন থেকে ছিল? মানে সিরিয়াল মিলতেছে না, কোথাও আর কি পাইনি। আমি আপনাদের তো আজকে টপিক ওয়াইজ পড়াচ্ছি না, এর জন্য হ্যান্ডবুক খুঁজে পাবেন না। যখন আমি টপিক ওয়াইজ পড়াবো তখন আপনি হ্যান্ডবুকে সবকিছু খুঁজে পাবেন, বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, ঠিক আছে। আর ওকে, স্যার যারা আমাদের জি আমাদের বলেন। রুটিন কবে প্রোভাইড করা হবে? এগুলো আমাকে রুটিনটা জিজ্ঞেস না, যে এগুলো সপ্তাহে টিচারকে জিজ্ঞেস করে মানে না, এগুলো টিচারকে জিজ্ঞেস করতে হয় না ভাইয়া। এগুলো অফিসে আচ্ছা, কথা বলবেন, টিচারকে সব প্রশ্ন করতে হয় না। ফোন টিচারকে ফোন বলবেন ফোন জাস্ট নাম্বারে, পড়াশোনা তাই তো? রিলেটেড। এই ব্যাপারগুলো আপনারা আচ্ছা, অফিসে আলাপ আলোচনা করবেন। ঠিক আছে, সবাই আচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।